হ্যালো, আশা করি শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, so welcome to our seventh session of online literary critical theory, online lecture on critical theory. আহ, এবং আজকে যে আমাদের যে টপিক সেটা আমরা সবাই অলরেডি জেনে গেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মিশেল ফুকো, ট্রুথ, পাওয়ার, ডিসকোর্স অ্যান্ড এপিস্টেমোলজি। এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হবে এবং আমাদের আলোচকরা অলরেডি এসে গেছেন। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য, তিনি তো বলবেনই, এবং তার সঙ্গে রয়েছেন যিনি এর আগেও বলেছেন, অর্কদীপ মিত্র, বিশ্বভারতী ইউনিভার্সিটি। তিনি গতদিনও সম্ভবত বলেছিলেন। এবং তার সঙ্গে রয়েছেন সোহিনী সেনগুপ্ত, সোহিনী সেনগুপ্ত, উনি হচ্ছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তিনিও বলবেন, তিনি এর আগেও বেশ কয়েকদিন বলেছেন। এবং আরেকজন রয়েছেন আরজু খাতুন, উনি সেন্টার ফর স্টাডিজ থেকে। আহ, তো যাই হোক, আজকে আমাদের একই রকম ভাবে আজকে আমাদের ফার্স্ট সেশন ফুকোর ওপরে, এবং এরপরে আরেকটি সেশনও হবে। তা আজকে আমাদের একটি জেনারেল ডিসকাশন হবে এবং তার সঙ্গে একটি টেক্সচুয়াল রিডিংও হবে। তাই সময় নষ্ট না করে আমরা আজকে শুরু করে দেব। এতদিন ধরে অনেক ধরনেরই ক্রিটিক্যাল থিওরি আমাদের আলোচনা হয়েছে, এবং তার মধ্যে দিয়ে যে আহ, যে হোয়াট উই আর, যে আমরা অ্যাকচুয়ালি কি, আমরা কিভাবে ভাবি, কিভাবে চিন্তা করি, এবং এই সমস্ত কিছুকে বোঝার একটা চেষ্টা নানান রকম ভাবে আমরা আহ, দেখেছি। আহ, আজকে আমরা যেই ক্রিটিক্যাল থিওরি নিয়ে আলোচনা করবো, বা বিশেষ যে ক্রিটিককে নিয়ে আলোচনা করব, মিশেল ফুকো, যিনি নিজেকে সিস্টেমেটিক কোনো থিঙ্কার হিসেবে ভাবেন না আর কি। তা তিনি যেটা বলছেন যে এখন এমন একটি সময় এসেছে যেখানে যে হোয়াট উই আর, এটাকে ডিসকভার করাটা ততটা ইম্পর্টেন্ট নয়। এখন যে সময় আমাদের কি করতে হবে, যে উই হ্যাভ টু রিফিউজ হোয়াট উই আর, যে আমরা কি সেটাকে জানাটা কতটা গুরুত্বপূর্ণ নয়, বরং আমরা কি সেটাকে প্রত্যাখ্যান করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, ফুকো নিয়ে অনেক আলোচনা হবে, অনেক কিছুই বলা হবে। ডক্টর অনির্বাণ ভট্টাচার্য উনি অলরেডি এসে গেছেন, তাই আমি তাকে ওয়েলকাম করছি। তিনি আহ, একই রকম ভাবে আজকেও তিনি তার যে লেকচার সেটা তিনি শুরু করবেন। আশা করি সবাই মোটামুটি তারা আশার এসে গেছেন, এবং পরবর্তী ক্ষেত্রে যারা আসবেন তাদেরকেও সবাইকে আমরা ওয়েলকাম করছি। যাই হোক, আমরা তাহলে শুরু করে দিই। আহ অনির্বাণ ভট্টাচার্য, আপনি আছেন নিশ্চয়ই? হ্যালো। হ্যাঁ সুমিত দা, হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আমরা শুরু করে দিতে পারি। হুম। হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে যে আমাদের আলোচনার বিষয়, আজকে আমাদের যে চিন্তক নিয়ে আমরা আলোচনা করব তিনি হচ্ছেন ফুকো। এবং সুমিত দা যেটা বললেন যে হোয়াট উই আর, এটা অ্যানালিটিক যে ফিলোসফি, সেই কান্ট এবং তৎপরবর্তী যে চিন্তা ভাবনা, সেখানে কিন্তু এই ব্যাপারটা নিয়ে, এই যে মেটাফিজিক্স নিয়ে যে চর্চা, এবং সেখানে হিউম্যান এর কি অবস্থান, মানুষের কি অবস্থান, এবং পুরো বিশ্ব জগৎ জুড়ে যে নানান চিন্তা ভাবনা, দার্শনিক প্রতর্কে চলছে, সেখানে আমাদের কি অবস্থান সেটা নিয়ে ভাবা হয়েছে। ফুকো আসার পর যেটা, যে 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 অবস্থানটা তৈরি হচ্ছে, যে জ্ঞানতাত্ত্বিক অবস্থানটা তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আহ সুমিতদা যেরকম বললেন, যেখানে একটা প্রত্যাখ্যানের রাজনীতি কাজ করছে, এবং এটা যেন একটা মানে কন্টিনেন্টাল ফিলোসফির একটা নতুন দিশা তৈরি করছে। এবং ফুকো আমরা জানি যে মানে আমাদের যত চর্চা হয়, জ্ঞান চর্চা হয়, যত লেখালেখি হয়, তার মধ্যে সবচেয়ে মানে অপ্ট কোটেড ম্যান ও অপ্ট কোটেড থিঙ্কার, সবচেয়ে বেশি হচ্ছে ফুকোকেই কোট করা হয় আমাদের এই দার্শনিক এবং প্রাতর্কিক যেন আলোচনার ক্ষেত্রে, আলোচনার পরিসরে পরিসরে ফুকো, আমি আজকে যেটা করব, আজকে এখানে আমি কিছুটা অল্প অল্প কিছু কথা বলে আমি ছেড়ে দেব। অর্ক এবং সোহিনী, আরজু, এরা ফুকোর কয়েকটি একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট নিয়ে কিছু কথা বলবে, তারপরে আমরা ধরবো এবং আমরা পরের দিন আরো বিস্তৃতভাবে ফুকোটাকে আলোচনা করব। আজকে আমাদের একটু ছকটা আমরা একটু অন্যরকম ভাবে ভেবেছি। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এইরকমই, যে ফুকোর ভাবনায় কিভাবে এপিস্টেমোলজি এবং ডিসকোর্স খুবই গুরুত্বপূর্ণ ভাবনা, যেটা তিনি নতুন মাত্রা দিচ্ছেন ভাবনার ক্ষেত্রে, সেগুলি আসলে কি, সেগুলোর
একদম গ্রাউন্ড লেভেলে বা একদম ফান্ডামেন্টাল লেভেল থেকে আমরা সেটা বোঝার চেষ্টা করব, এবং সায়েন্টিজম বা তার পার্সপেক্টিভ থেকে, এবং কিভাবে একজন স্ট্রাকচারালিস্ট থিঙ্কার থেকে ফুকো বেরিয়ে আসছেন, মানে তার পরবর্তী ধাপগুলো, তার পরবর্তী যে নানান ধরনের চিন্তার ভাঁজ পরতগুলো একটু বোঝার চেষ্টা করব। তারপরে আমরা গোটা টেক্সটটা নিয়ে একটা আলোচনা করব, এরকম একটা স্ট্রাকচার আমরা ভেবে রেখেছি। ফুকোর দার্শনিক চিন্তার একটা অন্যতম বিষয় হচ্ছে টাইম, টেম্পোরালিটি, টাইমিং, টেম্পোরালাইজেশন। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। উনি যখন আর্কিওলজি অফ নলেজ বা অর্ডার অফ থিংস প্রথম দিককার যে টেক্সট গুলো, সেখানে কিন্তু এই ভাবনাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং আজকে আমরা যে টেক্সটটা পড়বো, ট্রুথ অ্যান্ড পাওয়ার, এই যে এটা একটা ইন্টারভিউ এর আকারে, সেখানে কিন্তু ফুকো আসলে দেখা যাবে তার পুরনো টেক্সট গুলোকে নিয়ে কিন্তু কোথাও যেন একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে এই আলোচনার মধ্যে। এবং সেখানে বারেবারেই যেটা তৈরি হবে যে আমরা যেভাবে ভেবে এসেছি, আমাদের ভাবা বা চিন্তনের যে কাঠামোগুলো, সেগুলোর মধ্যেকার যে ফাঁক ফোকর ধরার চেষ্টা উনি করার চেষ্টা করবেন, এবং সেখানে ডিসকন্টিনিউটি, সেখানে ইভেন্ট, এই ভাবনাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ফুকোর যে মূল ভাবনা, এই আর্কিওলজি অফ নলেজ অথবা আমাদের যে দ্য অর্ডার অফ থিংস, সেখানে আমি যেটা বললাম যে উনি যেটা দেখার চেষ্টা করছেন যে ক্ষমতার যে ভাবনা, সেটা শুধুমাত্র একটা পার্টিকুলার ফর্ম, ডিজাইন বা অবজেক্ট অফ টাইম সেটা নয়। উনি যেটা বলছেন, ইট ইজ ফান্ডামেন্টালি কানেক্টেড টু প্র্যাকটিসেস অফ টেম্পোরালাইজেশন অ্যান্ড টাইমিং, and which is conceived in the immanence of social relations of knowledge power. Knowledge power একটা হচ্ছে একটা ক্যাটেগরি হিসাবে যেন দেখছেন, ক্যাটেগরি মানে একটা সংলগ্ন অবস্থানের মধ্যে দিয়ে দেখছেন, যে সময়টাকে উনি শুধুমাত্র সময়ের মাত্রার মধ্যে দিয়ে দেখছেন না, সময়কে এই স্থানিকতার মধ্যে দিয়ে দেখছেন। সময়ের জন্য একটা স্পেশালিটি আছে, এইটা আমরা ফুকোর তত্ত্বের মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কিভাবে আমরা দেখব যে পাওয়ার এবং নলেজের সাথে যুক্ত, এবং সেখানে এই যে সময়ের যে বিভিন্ন মাত্রা, উনি যেটা বলছেন যে প্লুরাল, হেটেরোজিনাস অ্যান্ড রিলেশনাল নেচার অফ টাইমস, অফ সোশ্যাল টাইমস, মানে সময়টা কোনো একমাত্রিক নয়। এতদিন ধরে যেভাবে আমরা ভেবে এসছি, আমরা এই যে ডাইক্রনি, যেটা আমরা দেরিদার মধ্যে পেয়েছি, সিনক্রনি, ডাইক্রনি, এখানে উনি যত মানে গভীরে যাচ্ছেন, আলোচনার যত গভীরে যাচ্ছেন, তত আমরা দেখতে পাচ্ছি ফুকোর ভাবনায় এই প্লুরালাইজেশন, হেটেরোজিনিটি এবং রিলেশনাল নেচার অফ টাইম, এইটা আমরা দেখতে পাচ্ছি। এবং এটা একটা মানে ডমিনেন্ট টেম্পোরাল মেকানিজম অফ নলেজ পাওয়ার, এই যে স্ট্রাকচারটা তার মধ্যে এসে ঢুকছে। এবং এই যে ভাবনার মধ্যে দিয়েই কিন্তু মানে সাবজেক্টিভিটি বা নলেজ পাওয়ার, এই যে টেকনিক্যাল কনসেপ্ট গুলো তৈরি হচ্ছে, এবং এই ভাবনাগুলো হচ্ছে এই ফরমেশনের মধ্যেই এমবেডেড, এটা বুঝতে হবে। এবং এখান থেকেই ফুকো দেখাচ্ছেন কিভাবে মার্জিনালাইজেশনের ভাবনা তৈরি হচ্ছে, ইনইকুয়ালিটির ভাবনা তৈরি হচ্ছে, অপারেশনের ভাবনা তৈরি হচ্ছে। মানে মূল অবস্থানটাকে আমরা বোঝার জন্য ফুকোর যে কেন্দ্রীয় ভাবনা, বা কেন্দ্রীয় তো বলা যায় না, ফুকো নানান রকম ভাবে চিন্তা করেছেন, অন্তত প্রথম দিককার যে ভাবনা, সেখানে আমরা দেখতে পারবো যে এই টাইমের যে হোমোজিনিটি, সেটাকে উনি ভেঙে দিচ্ছেন, সেটাকে উনি প্রশ্ন করছেন যে টাইমটা এইভাবে আসে না, এইভাবে দেখা যায় না, টাইমটার মধ্যে অনেকগুলো প্লুরালিটিস রয়েছে, হেটেরোজিনিটি রয়েছে, এবং সেই হেটেরোজিনিটিটাকে ভাবতে হবে স্থানিকতার প্রেক্ষিতে। স্থানিক মানে তার একটা স্পেশালিটি হবে, এবং এটা হচ্ছে উনি যেটাকে বলছেন না, মানে a principle of manifold relations of time, বিভিন্ন ধরনের মাল্টিপল টাইম রিলেশনস, তার রিদিম থাকবে একরকম, তার ডিউরেশন গুলো নানান রকম, তার স্পিড নানান রকম, তার ডেভেলপমেন্ট এবং পিরিয়ডাইজেশন যেভাবে আমরা ভেবে এসেছি সেগুলো নানান রকম, এবং এগুলোই একসাথে যুক্ত হয়ে কোথাও যেন একটা ডিসকার্সিভ এবং ব্রডলি প্র্যাকটিস হয়ে দাঁড়ায়, তার সাথে যুক্ত হয়। এই ভাবনাগুলোই হচ্ছে ডিসকোর্সকে তৈরি করে। আমরা আজকের আলোচনায় একটা জায়গায়, আমরা আজকে বা আগামী দিনে আলোচনায় কিন্তু ডিসকোর্স নিয়ে আলোচনা করবো, যে ফুকোর ভাবনায় ডিসকোর্স ব্যাপারটা কি, কিভাবে নানান ধরনের জ্ঞান
জ্ঞান বিদ্যা বা বিদ্যা চর্চা, এই ভাবনাগুলো নানান রকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং সেগুলো কিভাবে সংলগ্ন হয়ে ওঠে, কিভাবে ওতপ্রোত হয় এবং সেটা একটা পাওয়ার স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করে এবং একটা মেকানিজমের মধ্যে দিয়ে এটা কোথাও একটা মানে এগুলো খুবই মাল্টিপল ফর্মস অফ বলা যেতে পারে যে নলেজেস এবং মাল্টিপল টাইমস তারা কিভাবে ইন্টারসেক্ট করে একে অপরের সাথে এবং এমন একটা এক্সপ্রেশন দেয় যে সেটা যেন কোথাও যেন একটা জুড়ে আষ্টে পৃষ্ঠে জুড়ে একটা এমন একটা গ্রথনা তৈরি করছে যে গ্রথনাটাকে প্রশ্ন করা যাচ্ছে না, যে গ্রথনাটা আমাদের উপর মানে নানান রকম ভাবে নিপীড়ন, নানান রকম ভাবে আমাদের উপর প্রভাব তৈরি করছে। এই প্রভুত্বকামী একটা গ্রথনা কিভাবে প্রভুত্বের গ্রথনাটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা ফুকোর আলোচনার মধ্যে এটা দেখতে পারবো। মূলত তার আর্কিওলজি অফ নলেজ এখানে দেখবো। এবং আরেকটা কথা উনি যেটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, এই যে টাইমের যে ভাবনা এবং চিন্তার যে এই ধরনের পরতগুলো, এগুলো খুব দৈনন্দিন যে আমাদের ভাবনা তার সাথে যুক্ত, দৈনিকতার সাথে খুবই ওতপ্রোতভাবে যুক্ত। এটা কিন্তু ফুকোর চিন্তার একটা অন্যতম দিক। মাইক্রো লেভেল অফ এভরিডে তার সাথে খুব মানে ওতপ্রোতভাবে যুক্ত এই নলেজ এবং ফরমেশন অফ পাওয়ার, ফরমেশনস অফ নলেজ অ্যান্ড ফরমেশনস অফ পাওয়ার, দে আর মানে কানেক্টেড উইথ অর্গানিক্যালি লিঙ্কড উইথ মাইক্রো লেভেল অফ এভরিডে। এবং সেটাই আসলে কিভাবে একটা সায়েন্টিফিক এবং ফিলোসফিক্যাল ডিসকোর্সের রূপ নিচ্ছে সেটা আমরা এই আলোচনার মধ্যে দেখব। এবং এখানে ফুকো বারবার যে কথাটা বলছেন যে এখানে একটা ডিসকন্টিনিউটির ভাবনা রয়েছে, এখানে একটা ইভেন্টের ভাবনা রয়েছে, যে স্ট্রাকচার্ড ফর্ম অফ নলেজ, যে ফর্মুলাইক নলেজ দেখে দেখে আমরা ক্লান্ত এবং আমাদের উপর প্রভাব তৈরি করছে একটা ডমিনেন্ট ফর্ম অফ নলেজ, রুলিং আইডিওলজি আমরা মার্কসের আলোচনার ক্ষেত্রে, গ্রামশির আলোচনার ক্ষেত্রে দেখছি। সেখানে এই যে ছন্ন ছন্ন ভাবনাগুলো বা চূর্ণ ভাবনাগুলো যুক্ত হয়ে কিভাবে একটা প্রভুত্বকামী শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সেখানে নলেজ পাওয়ারে পরিণত হচ্ছে এবং এবং সেগুলো কিভাবে আমাদের দৈনন্দিন যাপনের সাথে যুক্ত হয়ে পড়ছে, মেটেরিয়ালাইজড হচ্ছে, সেইটা কিন্তু ফুকোর একটা চিন্তার জায়গা। এবং সেটা কিভাবে এই যুক্তির যে রেশনালিটিস এবং টেকনোলজিস অফ টাইম এর সাথে যুক্ত হয়ে পড়ছে, মানে এর পেছনে একটা রিজন কাজ করছে, সেই রিজনটাকে তার ভেতরে ঢুকে তার তার ফাঁক ফোকর গুলো দেখার কাজ হচ্ছে মানে ফুকোর একটা চিন্তার লক্ষণ। এবং এটা বারে বারে একটা রিচুয়ালাইজড মানে হ্যাবিচুয়ালাইজড কাইন্ড অফ থিং এবং ইন্টারনালাইজড এই জিনিসটা তৈরি হচ্ছে, একটা রিচুয়ালাইজেশন অফ দিস থিংস, habitualization of these things and internalization of these things, these temporal norms and manifold forms of power and knowledge। এবং এর মধ্যে ইন্ডিভিজুয়াল ব্যক্তি আটকে পড়ে বা বিষয় আটকে পড়ছে এবং সেটা একটা মানে প্রিন্সিপল অফ হিজ ওন সাবজেকশন, হি ইজ বিং সাবজেক্টেড আর সাবজুগেটেড এর মধ্যে পড়ে যাচ্ছে। সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আমি একটুখানি অ্যাবস্ট্রাক্ট ভাষায় অ্যাবস্ট্রাক্ট জায়গা থেকে বলার চেষ্টা করলাম, যে সময়ের বিভিন্ন মাত্রা রয়েছে এবং শুধু সময়ের বিভিন্ন মাত্রা নয়, সময়কে স্থানিকভাবে ভাবা যেতে পারে। ধরুন আমি একটা খুব সহজ উদাহরণ দিয়ে যদি ভাবি, ধরা যাক যে আমরা এই সময়ের মধ্যে রয়েছি, আমাদের ঠিক এই মুহূর্তে, যে আজকে 15 তারিখ জুলাই মাসের 15 তারিখ আমরা 3টের সময় বা 3:30টার সময় আমরা একটা পরিসরে একটা প্ল্যাটফর্মে আমরা আলোচনা করছি। যে কি আলোচনা করছি? মিশেল ফুকোর দার্শনিক তত্ত্ব বা সমাজতাত্ত্বিক ভাবনা, সেটা নিয়ে আলোচনা করছি। এবং এর মধ্যে দিয়ে আমরা যে সময়টাকে বুঝছি, মানে আমরা যে সময়ের মধ্যে আটকে রয়েছে, আমরা যে সময়ে প্রথিত, দেখা যাবে আমরা যদি ঠিক সেই মুহূর্তেই আমরা অন্য কোনো একটা প্রত্যন্ত গ্রামে সেখানে যে সময়ের যে যাপন, সেখানে যে যাপনের মধ্যে যদি দেখার চেষ্টা করি, পরিসরটাকে পাল্টে যাচ্ছে, স্থানিকতাকে পাল্টে দিয়ে আমরা যাচ্ছি, দেখা গেল আমরা কোনো ঝাড়খণ্ডের কোনো একটা প্রান্তিক জায়গায়, সেখানে মানুষ কিভাবে সেই সময়কে দেখছে, সেখানে মানুষের যে চলাচল, মানুষের যে দৈনিক যে যাপন, তার যে চিন্তা, দেখা যাবে প্রচুর লোক আছে, মানে এরকম লোকজন আছে যারা কখনো এয়ারপোর্ট দেখেনি,
এরোপ্লেন দেখেনি বা এই সম্পর্কে কোনো ধারণা নেই, ওই গ্রামের মধ্যেই থাকে, তার বাইরে কি কি ধরনের যে বিশ্ব সে সম্পর্কে ধারণা নেই, ঘড়ি দেখতে জানে না, এরকম মানুষ আজও এরকম। আমরা একটুখানি পরিসরটাকে পাল্টে যদি দেখি, স্থানিকতাকে পাল্টে দিয়ে, স্থানিক পরিসরটা পাল্টে দিয়ে অন্য একটা ফ্রেমে গিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি তাদের জনজীবনকে, তাদের এনভায়রনমেন্টসকে যদি বোঝার চেষ্টা করি, তাদের চিন্তার অবস্থান বা দৈনিক যাপনকে যদি বোঝার চেষ্টা করি, তাহলে দেখা যাবে তারা একই সময়ের মধ্যে ধৃত হয়েও দেখা যাচ্ছে অন্য একটা সময়ের বাসিন্দা, অন্য একটা জগতের বাসিন্দা। সুতরাং সময়কে আমরা তখন সেখানে কিন্তু এই সময়ের মাত্রাগুলো মানে সময়ের ওই টেম্পোরালিটির মধ্যে দিয়ে দেখছি না, টাইমিংটা পাল্টে যাচ্ছে স্থানিকতার পরিসরের মানে নিরিখে। এইভাবে যদি আমরা ভাবতে পারি যে সময়ের বিভিন্ন মাত্রা সময়ের মধ্যে দিয়ে মানে পাল্টাচ্ছে না, সময়ের মধ্যে দিয়ে চিন্তার মধ্যে দিয়ে পাল্টাচ্ছে না, সময়ের রচনার মধ্যে দিয়ে পাল্টাচ্ছে না, সেটা পাল্টে যাচ্ছে বা তার অন্য একটা ভিন্ন মাত্রা তৈরি হচ্ছে স্থানিকতার মধ্যে দিয়ে। সুতরাং এই স্থানিকতার খোঁজ কিন্তু বারে বারেই ফুকোর লেখার মধ্যে আসবে। ডিসপজিটিভস, এই যে এই ভাবনা, এবং এটা কিভাবে মেটেরিয়ালাইজড হচ্ছে, এই যে সময়ের যে বহুমুখীনতা, সময়ের যে প্লুরালিটি, হেটেরোজিনিটি, এইটা কিন্তু ফুকোর লেখার মধ্যে বারে বারেই আসছে। এবং ফুকো তাই জন্য ইতিহাসের যে ভাবনা, ইতিহাসের যে একটা টেলিওলজিক্যাল, একটা সিকুয়েন্সিয়াল অর্ডারিং অফ থিংস, অর্ডার অফ দ্য থিংস, ফুকোর যে বিখ্যাত বই, সেইখানে দ্য অর্ডার অফ থিংস, সেখানে যে এই যে জিনিসটা তৈরি হচ্ছে, কোথাও যেন একটা অর্ডার, কোথাও একটা স্ট্রাকচার, কোথাও একটা সিকুয়েন্স, এই সিকুয়েন্সের মধ্যে যে অনেক ডিসকন্টিনিউটিস গুলো রয়েছে, সিকুয়েন্সের মধ্যে কোনো কোনো ইভেন্ট তৈরি হচ্ছে, ফুকোর ভাবনা এটা আমাদের আজকের আলোচনার ক্ষেত্রে আমরা দেখবো ইভেন্ট একটা গুরুত্বপূর্ণ, যেটাকে রেশনালাইজ করা যাচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা হলো আমরা যে এই যে টেম্পোরালিটিটাকে ভাবি, আমরা যে আমাদের এই জাগতিক বিষয় জ্ঞান বৈচিত্র্যকে বোঝার চেষ্টা করি, সেখানে কিন্তু যুক্তি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং সেখানে এই যুক্তিগুলো এই দৈনিক অভ্যেসের সাথে যুক্ত হয়ে এবং ভীষণভাবে একটা ওই রেশনালিটিস এর যে স্ট্রাকচার, তার যে টেকনোলজি, তার মধ্যে দিয়ে যুক্ত হয়ে একটা আধিপত্য তৈরি করে। তার একটা সেটা একটা রিচুয়ালাইজড হয়ে ওঠে, সেটা একটা রুটিনাইজড থিং হয়ে ওঠে এবং হ্যাবিচুয়ালাইজড হয়, মানে আমাদের অভ্যেসের মধ্যে পড়ে, আমরা পড়ে পড়ে চিন্তা করে জেনে আমরা একটা স্ট্রাকচারের মধ্যে আটকে পড়ে, একটা ধাঁচার মধ্যে আটকে পড়ে আমরা জীবন জগৎ এবং মানুষকে ভাবতে শিখি এবং ইন্টারলাইজ করি বিষয়টাকে। এই জিনিসটাই কিন্তু আসলে জন্ম দিচ্ছে হচ্ছে ওই রেশনালিটি, এই যে জিনিসটাই জন্ম দিচ্ছে সাইন্টিজম, এই জিনিসটাই জন্ম দিচ্ছে বৈজ্ঞানিকতা। হ্যাঁ, কি কিছু বলছো? হ্যাঁ, আমি বলছি, আমি স্মৃতি বলছি স্যার। স্যার, আমার একটু অসুবিধা আছে, আমি লেট করলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে এইভাবে তৈরি হচ্ছে এবং এটা রিচুয়ালাইজড হচ্ছে, এটা আমরা প্রতিনিয়ত মেনে নিচ্ছি, আমাদের অভ্যেসের মধ্যে দৈনিকতার দৈনন্দিন অভ্যেসের মধ্যে ঢুকে যাচ্ছে, এটা ইন্টারনালাইজড হচ্ছে এবং এটা এমন একটা প্রাতর্কিক পরিসর তৈরি করছে, ফুকো যেটাকে বলছেন আনকনশিয়াস স্ট্রাকচার, যেটাই আসলে এপিস্টিম হয়ে দাঁড়াচ্ছে। এপিস্টিম হচ্ছে আনকনশিয়াস স্ট্রাকচার, যেটা যেটা হচ্ছে মানে আন্ডারলাইং দ্য প্রোডাকশন অফ এনি কাইন্ড অফ সাইন্টিফিক rational knowledge, a particular time and space, in a particular time and space, সেই পার্টিকুলারিটি খুব গুরুত্বপূর্ণ, সময়ের সেই স্পেসিফিসিটিটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটার মধ্যে পড়ে আসলে আমরা আটকে পড়ে, এই ধাঁচার মধ্যে আটকে পড়ে কিন্তু আমাদের এই ব্যক্তির যাপনটা নির্ধারিত হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে। সুতরাং ফুকো যেটা দেখার চেষ্টা করছেন সেটা কিন্তু আসলে হচ্ছে ওই চূর্ণ সময়গুলো উনি দেখার চেষ্টা করছেন এবং এটাই হচ্ছে ফুকোর জিনিয়ালজির খোঁজ, মানে ইতিহাসকে ওই ঐতিহাসিকতার মধ্যে দিয়ে না দেখে, ইতিহাসের মধ্যে আরো ছোট্ট ছোট্ট যে বিক্ষোভ, বিদ্রোহ, চূর্ণ বা বিচূর্ণিত যে অধ্যায় বা পর্বগুলো রয়ে গেছে, সেই পর্বগুলোকে মধ্যে দিয়ে দেখা, মানে ইতিহাসের পাঠটা বা দর্শনের পাঠটা উনি পাল্টে দিচ্ছেন বা এই প্রত্যাখ্যান করছেন। এটা একটা প্রত্যাখ্যানের রাজনীতি, যেভাবে চরিত ভাবে যেভাবে দর্শনকে দেখা হয়েছে, সমাজ বিজ্ঞানকে দেখা হয়েছে, ইতিহাসকে দেখা হয়েছে, তিনি সেইভাবে না দেখে বরং ওই ডিসকন্টিনিউটি গুলিকে উনি দেখার চেষ্টা করছেন। প্রথমেই যে আমরা যে লিসেন কোড যে কথা আমরা পাচ্ছি, যেখানে স্ট্যালিনিস্ট
যা মুভমেন্টের সাথে যুক্ত, সেই রাশিয়ান রিভলিউশনের পরবর্তীকালে লিসেনকোর যে ভাবনা, যিনি ইয়ে করছেন মানে ওই জিন, এক ধরনের জেনেটিক্স এর ভাবনাটাকে অন্যরকম ভাবে উনি দেখছেন, এবং এবং তার ফলে যেটা হচ্ছে যে উনি মানে এগ্রিকালচারাল যে ইকোনমি, সেইখানে কোথাও একটা ভাঙন তৈরি করছে এই লিসেনকোর ভাবনা দিয়ে, এবং প্রচুর লোকজন এর দ্বারা প্রভাবিত হয়েছিল। এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে উনি যেটা বলছেন যে রাশিয়াতে যখন এগ্রিকালচারাল রিভলিউশনের কথা উঠছে, তখন উনি যেভাবে আলোচনা করছেন যে আসলে জেনেটিক বা জিন বলে কিছু নেই, সমস্ত যে কোনো ফসলকে যে কোনো সময়ে উৎপাদন করা যাবে। সুতরাং সেইভাবে উনি এই ইকোনমিটাকে ওইভাবে চালনা করার চেষ্টা করছিলেন, এবং তার সাথে স্টালিন এর ভাবনা যুক্ত হলো, এবং স্টালিন সেইটাকে প্রমোট করার চেষ্টা করলেন। কিন্তু শেষ পর্যন্ত পুরো একটা বিধ্বস্ত অবস্থায় আমরা রাশিয়াকে পেলাম। এগ্রো ইকোনমিক সমস্ত প্রোডাকশন, তার যে চ্যানেলাইজেশন, তার নানান কিছু সমস্ত কিছু ব্রেক করে যাচ্ছে ওই 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 রকম একটা প্রকল্পের মধ্যে দিয়ে। সুতরাং এটা একটা বিশাল অ্যাফেয়ার হয়ে দাঁড়িয়েছিল, এটা সমাজতাত্ত্বিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এর ফলে প্রচুর মানুষ মারা যায়, প্রচুর মানুষ অনাহারে খেতে না পেয়ে নানান কিছু হয়, এবং এর থেকেই ফুকো এই প্রথম কিন্তু শুরুয়াতটা কিন্তু ওইভাবেই করছেন, এবং এটার একটা আইডিওলজিক্যাল ফাংশন এবং সায়েন্টিফিক যে ফাংশন, তার সেই জায়গার সাথে কিভাবে পলিটিক্স যুক্ত হচ্ছে, রাজনৈতিকতা যুক্ত হচ্ছে, রাজনীতি যুক্ত হয়ে পড়ছে, সেটা উনি দেখার চেষ্টা করছেন। এবং উনি যেটা বলছেন যে for me it was a matter of saying this: if concerning a science like theoretical physics or organic chemistry one poses the problem of its relation with political and economic structures of society, is not one posing an excessively complicated question. সুতরাং উনি যেটা দেখছেন যে মানুষের ইতিহাসকে যদি ভাবতে হয়, মানব বিজ্ঞানকে যদি ভাবতে হয়, তাহলে কিন্তু যেটা কিনা আমরা গতদিন দিল্লির আলোচনায় পাচ্ছিলাম যে দ্য ডিসকোর্স অফ হিউম্যান সায়েন্সেস, এই মানব বিদ্যা চর্চা তখন ভাবতে হয়, তখন কিন্তু ওই সায়েন্টিজমের মধ্যে দিয়ে আমাদের গেলে হবে না। অর্গানিক কেমিস্ট্রির যে ভাবনা, থিওরিটিক্যাল ফিজিক্সের যে ভাবনা, তার বাইরে এসে ভাবতে হবে। সুতরাং সেক্ষেত্রে সাইকো অ্যানালিসিস, সাইকিয়াট্রি খুব তাই জন্য বলছেন, could not the interweaving of effects of power and knowledge be grasped with greater certainty in the case of a science as dubious as psychiatry? সাইকিয়াট্রির ভাবনা, তাই এবং এই ভাবনা থেকেই কিন্তু ফুকোর ম্যাডনেস এন্ড সিভিলাইজেশনের ভাবনা তৈরি হচ্ছে। সুতরাং ফুকোর যে প্রতর্ক, সেই প্রতর্কের ক্ষেত্রে চূর্ণ ইতিহাস, ডিসকন্টিনিউটি, ইভেন্ট, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ফুকো যেটা বলছেন, ওই যে টেম্পোরালিটি, টেম্পোরাল অর্ডার বা অর্ডারিংটা তৈরি হচ্ছে, তার কারণ হচ্ছে তার সাথে সায়েন্টিজম, বৈজ্ঞানিকতা, তার সাথে দর্শন, তার সাথে প্রতর্ক, এই সমস্ত পরিসরগুলো মিশে এমন একটা আধিপত্যবাদী বা আধিপত্যকামী বা প্রভুত্বকামী একটা বহস তৈরি হচ্ছে বা ডিসকোর্স তৈরি হচ্ছে, যার মাঝখানে আমরা ব্যক্তি হয়ে, মানে ব্যক্তি মানুষ হয়ে ঢুকে পড়ছি, এবং নিরন্তর সেই 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 আধিপত্যকামী বা প্রভুত্বকামী যে যে বিস্তার, চিন্তার যে বিস্তার বা জ্ঞানের পরিসর বা এপিস্টিম, তার 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 প্রভাবে বা তার দ্বারা নির্যাতিত হচ্ছি, নিরূপিত, নিয়ন্ত্রিত এবং নুব্জ হয়ে পড়ছি। এটা কিন্তু ফুকোর একটা ভাবনার অন্যতম একটা দিক, এবং সেটার পেছনে কি কি কারণ, সেটা কিভাবে ভাবা হচ্ছে, তার পেছনে এপিস্টেমোলজি কিভাবে কাজ করছে, তার পেছনে রাজনীতি কিভাবে কাজ করছে, তার পেছনে ইতিহাস কি এবং তার পেছনে দর্শন কি, সেটাই কিন্তু ফুকোর চিন্তার অন্যতম একটা জায়গা। এবং সেখান থেকেই ফুকোর ম্যাডনেস এন্ড সিভিলাইজেশনের ভাবনা তৈরি হচ্ছে, কিভাবে সভ্যতার যে এই যে অগ্রগমন, যেটাকে আমরা আনফোল্ডিং অফ রিজন হিসেবে দেখছি, যে যুক্তি সেখানে একদম মানে চরম গতিতে এগিয়ে চলেছে, যেটা কিনা আমরা হেগেলীয় দর্শন, কান্টীয় দর্শনের মধ্যে দিয়ে পাচ্ছি। কিন্তু ফ্রয়েডে এসে সেটা বাধা পাচ্ছে, যে যুক্তির যে বিজ্ঞান, তার বাইরেও ইরাশনাল, আনকনশিয়াসের একটা অন্যতম জায়গা রয়েছে, ডিপ্রেশনের জায়গা রয়েছে। ফুকো কিন্তু সেই জায়গাগুলোকে ধরার চেষ্টা করছেন, যে ইরাশনালিটিস, যে এই যে মানব প্রতর্ক বা বিজ্ঞানের যে ভাবনা বা দর্শনের যে প্রতর্ক, সেখানে যে এই যে সুগ্রন্থিত ভাবে যে চমৎকার ভাবে যে এই রাজনীতিটা চলছে, তার ভেতরে যে ফাঁক ফোকর, এই যে ফাটলগুলো, এটা কিন্তু ফুকো ধরার চেষ্টা করছেন। মেডিসিন এবং সাইকিয়াট্রির যে এতদিন ধরে যে ভাবনাগুলো ছিল,
তাই সেগুলোকে উনি প্রশ্ন করছেন এবং নরমেটিভিটি, ন্যাচারালাইজেশন এই বিষয়গুলো ধরার চেষ্টা করছেন। যে বিজ্ঞানের জগতে আমরা যদি একটা সহজ উদাহরণ দিয়ে দেখি, যদি ভাবি যে আমরা এই যে অ্যালোপ্যাথি, এই যে তার যে ট্রিটমেন্ট, সেখানে কিভাবে মানুষকে দেখা হয় যে জ্বর হলে যে আমরা এখানে ৪৮ জন বা ৫০ জন যদি এখানে থাকি, তাহলে ডাক্তারের কাছে যদি যাই তাহলে কিন্তু তারা যে ওষুধ দেবে প্রত্যেককেই হয়তো একই রকম ওষুধ দিচ্ছে। কিন্তু দেখা যাবে যে একেকটা লোক একেকটা ভিন্ন ভিন্ন অবস্থান থেকে আসছে, ভিন্ন ভিন্ন তাদের সংস্কৃতি, ভিন্ন ভিন্ন তাদের চিন্তা, ভিন্ন 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 রকম যাপন, নানা রকম যাপনের মাঝখানে নানা রকম লোক এসে যাচ্ছে। কিন্তু চিকিৎসাবিদ্যার যে টেকনিক বা স্ট্র্যাটেজি বা টেকনোলজিটা এরকম, বা বৈজ্ঞানিক প্রতর্কটা এমন ভাবে সাজানো যে প্রত্যেকটা মানুষকেই প্যারাসিটামল 650 দিতে হচ্ছে, জেরোডল-পি দিতে হচ্ছে। এই যে ব্যাপার, কিন্তু আসলে মানুষগুলো আলাদা। এই যে এই ভাবনার ভেতরে ফুকো এসে ঢুকছেন এবং এই যে বার্থ অফ দ্য ক্লিনিক বা এই অর্ডার অফ থিংস, এই প্রত্যেকটা লেখা তার যে বই বা গ্রন্থের মধ্যে দিয়ে কিন্তু ফুকো আসলে এই ক্লাসিক্যাল রেশনালিজমের ভাবনাটাকে, ফর্মস অফ ক্লাসিক্যাল রেশনালিজম, সেটাকে প্রশ্ন করছে। এবং এটা কিভাবে মার্কসিস্টরাও এটাকে কিভাবে মেনে নিচ্ছেন বা মেনে নিচ্ছেন না, এখানে যে পাওয়ার ডাইনামিকটা কাজ করছে সেইটা বুঝতে পারছেন বা বুঝতে পারছেন না, সেটা নিয়েও ফুকোর সংশয় থেকে যাচ্ছে। ফুকো বারবার প্রশ্ন করছেন এবং ফুকো স্ট্রাকচারালিজমের যে ঘরানা তার থেকে বাইরে বেরিয়ে পড়ছেন বারে বারেই। এবং মানে পিসিএফ যেটা হচ্ছে ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টি, তার সাথে তার নানান ধরনের মানে তার সম্পর্কে চ্যুতি ঘটছে বা ভাঙন দেখা যাচ্ছে, নানান কিছু ঘটছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানে প্যাভলভের যে সাইকিয়াট্রিক যে ভাবনা এই লেখাটার ক্ষেত্রে আছে, সেটাকেও কিন্তু প্রশ্ন করা হচ্ছে। এবং সাইকিয়াট্রিক যে পলিটিক্স বা পলিটিক্স অফ সাইকিয়াট্রি বা সাইকিয়াট্রি অ্যাজ পলিটিক্স, সেটা এতদিন ধরে আমাদের এই প্রতর্কের আলোচনার মধ্যে ছিল না, বৈজ্ঞানিক প্রতর্কের আওতায় আসেনি। ফুকো সেটাকে নিয়ে চর্চা করার চেষ্টা করছেন। এইভাবে ফুকোর ভাবনাগুলো তৈরি হচ্ছে এবং আমরা এই টেক্সটের ক্ষেত্রে দেখবো যে কিভাবে ডিসকন্টিনিউটি এবং ইভেন্ট একটা গুরুত্বপূর্ণ ভাবনা হয়ে উঠছে। এবং উনি বলছেন যে এইখানে এই যে বায়োলজি, পলিটিক্যাল ইকোনমি, সাইকিয়াট্রি, মেডিসিন এবং সায়েন্টিজমের যে সমস্ত ভাবনা, সেখানে কিন্তু কোথাও যেন একটা কন্টিনিউয়াস স্কিমাস অফ ডেভেলপমেন্ট রয়েছে এবং দ্যাট হ্যাজ বিন নরমালি অ্যাকসেপ্টেড। এই যে ইমেজ, এই যে ভাবনা, এই ভাবনাটিকে উনি প্রশ্ন করছেন বারে বারে। এবং এই জিনিসটা আসলে আলটিমেটলি একটা রেজিম তৈরি করছে, রেজিম অফ ডিসকোর্স, ফর্মস অফ নলেজ, যে জ্ঞান একটা ক্ষমতার ভাষা হয়ে উঠছে। জ্ঞান চর্চার যে জায়গাটা, সেটা একটা আসলে ক্ষমতার ভাষা হচ্ছে, যে একটা রেজিম তৈরি করছে, যেন একটা আধিপত্যবাদী বা আধিপত্যকামী একটা যেন সাম্রাজ্য তৈরি হচ্ছে। এই যে এইখানে কোথায় যে ব্রেক, সেইটা ফুকো খোঁজার চেষ্টা করছেন। এবং এটা আলটিমেটলি একটা গভর্নিং আইডিয়া হয়ে উঠছে, যেটা আমাদেরকে গভর্ন করছে এবং এর মধ্যে আমাদেরকে মাথা ঢুকিয়ে দিতে হচ্ছে এই রেজিমের মধ্যে। এই ভাবনাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই জন্য ফুকো বারবার বলছেন যে এর বাইরে যদি বেরোতে হয়, এর যে বহির্দেশ, আউটসাইড, সেটাকে যদি ভাবতে হয়, তাহলে ইম্পাসিকে ভাবতে হবে, যেখানে এই বিচ্যুতিগুলো রয়েছে। আনথিঙ্কেবলকে ভাবতে হবে, কারণ এই পুরো লজিকটা একটা থিঙ্কেবিলিটির লজিকের মধ্যে দিয়ে ঘটছে। এই যে স্ট্রাকচার, বিভিন্ন স্ট্রাকচার, বায়োলজির যে ভাবনা তার যে স্ট্রাকচার, মেডিকেল প্র্যাকটিসেস তার যে স্ট্রাকচার, বা আর্কিওলজির যে ভাবনা, বা দেখা যাচ্ছে যে সাইকিয়াট্রির যে ভাবনা, যেটা এতদিন ধরে ছিল, সেগুলো একটা নির্দিষ্ট, তার একটা স্ট্রাকচারাল ব্যাপার ছিল, তার ভেতরে একটা সিস্টেমেটিক ব্যাপার রয়েছে এবং সেটাকে থিঙ্কেবিলিটির যে টার্মসে আমরা ভেবে নিচ্ছি। কিন্তু ফুকো বলছেন তার ভেতরে ইররেশনাল, তার ভেতরে সাইট অফ দ্য ইররেশনাল, দ্য সাইট অফ দ্য আনথিঙ্কেবল, সেইটাকে কনসিডার করতে। এবং সেইখানেই হচ্ছে ইভেন্ট। ইভেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা অপ্রত্যাশিত, যেটাকে ওই রেশনালাইজ করা যায় না, ওই মেটাফোরের মধ্যে দিয়ে দেখা যায় না। আমাদের ওই বিষয়গুলোকে চিহ্নিত করতে হবে, ওই জায়গাগুলোকে ধরতে হবে এর মধ্যে দিয়ে। সুতরাং ফুকোর যে চিন্তার জগৎ, সেটা পরবর্তীকালে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা যখন গ্রামসি নিয়ে আলোচনা করছিলাম, দেখছিলাম যে সাবঅল্টার্ন স্টাডিজ কিভাবে প্রভাবিত হচ্ছে, সেখানে কিন্তু ওই যে ফুকোর যে তাত্ত্বিক ভাবনা, যেখানে উনি বলছেন ডিসকন্টিনিউটি, রাপচার, ইম্পাসি, ইররেশনালিটি, এই জায়গাগুলোকে
এই চূর্ণতার মধ্যে দিয়ে জগৎকে দেখা, ইতিহাসকে দেখা, এই বিচূর্ণত খণ্ড খণ্ড বিষয়ের মধ্যে দিয়ে ইতিহাসকে দেখা, কোনো একটা মানে এক রৈখিক একটা ধারাপাতের মধ্যে দিয়ে ইতিহাসকে যেভাবে আমরা পড়ে এসেছি সেভাবে আমাদের দেখলে হবে না। ছোট ছোট বিক্ষোভ, বিদ্রোহ, নানান ধরনের স্থানিক জায়গায় পার্টিকুলার টাইম এবং স্পেসের মধ্যে সেটা কি এফেক্ট তৈরি করছে এবং পুরো ইউনিভার্সালিস্ট ডিসকোর্সের মধ্যে তার কি প্রভাব তৈরি হচ্ছে, সেটা ক্ষুদ্র হলেও কতটা, এই জিনিসগুলো ফুকো ধরার চেষ্টা করছেন ফুকোর ভাবনায়। এবং এর থেকেই আমরা ট্রুথ, পাওয়ার, এপিস্টেমোলজি এবং ডিসকোর্স, এই চারটে টেকনিক্যাল টার্ম আমরা বোঝার চেষ্টা করব এবং সেখানে ওবিডিয়েন্স কিভাবে কাজ করছে, যে আমরা কেন এই আধিপত্যবাদী, এই প্রভুত্বকামী যে বিস্তার, ক্ষমতার যে প্রতর্ক, ক্ষমতার যে বিস্তার, এবং সেটাকেই সত্য বলে ধরে নিচ্ছে এবং তার মধ্যে মাথা গুজিয়ে দিচ্ছে। এবং ফুকো একটা চমৎকার কথা বলেছিলেন যে ট্রুথ ইজ এ থিং অফ দ্য ওয়ার্ল্ড, যে সত্যকে আমরা এই পূর্ববর্তী সময়ে যে একটা ধ্রুব, অনাপেক্ষিক, শাশ্বত বিষয় হিসেবে ধরেছি, যে আমাদের মানে এমন একটা ইউনিভার্সাল কিছু, এমন একটা সত্য হচ্ছে এমন একটা জিনিস যেটা সর্বক্ষেত্রে সর্ব জায়গায় প্রযোজ্য, বা এমন একটা বিষয় যাকে আমরা মেনে নিতে হবে, এই যে এ প্রায়োরি, এই ব্যাপারটা পূর্বত সিদ্ধ যে জ্ঞান, সেইটাকে কিন্তু বিয়ন্ড দ্য বাউন্ডারি অফ এক্সপেরিয়েন্স, বিয়ন্ড দ্য বর্ডার অফ এক্সপেরিয়েন্স, তার বাইরে এমন একটা অনাপেক্ষিক কিছু একটা, সেটাকে উনি প্রশ্ন করছেন। এবং প্রশ্ন করতে গিয়ে শুধু প্রশ্নই করছেন না, তিনি বিদ্ধ করছেন এই বলে যে ট্রুথ ইজ এ থিং অফ দ্য ওয়ার্ল্ড, যে এই জগতের এই বস্তুগত, এই যে আমাদের দৈনিকতার যে জগৎ, তার মধ্যে সত্য হচ্ছে শুধু একটা সত্য নয়, অসংখ্য সত্য, এবং সেগুলোই হচ্ছে একটা মেটেরিয়ালাইজড থিং, তার একটা থিংনেস আছে, তার একটা বডি আছে। এটা উনি ভাবার চেষ্টা করছেন যে এই 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 ডিসকোর্স যেটা যেটা দেখা যায় না, চোখে দেখা যায় না, কোনোভাবে কোনো একটা মিস্টিক্যাল কানেকশনের মধ্যে, আমরা যেমন আইডিওলজিকে আমরা পড়েছি মার্কসের মধ্যে, যে একে অপরের সাথে সংলগ্ন হয়ে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে আমাদের উপর আমাদেরকে চালনা করছে, যে মানে আইডিওলজি বিকামিং এ পার্সন, শুধুমাত্র আমাদের প্রভাব তৈরি করছে না, তারা যেন একটা ক্ষমতার মধ্যে বলিয়ান একটা মানুষ হয়ে উঠছে, আইডিওলজির একটা রেপ্রেজেন্টেটিভ হয়ে উঠছে একটা মানুষ। এই যে এইভাবে যে আমাদেরকে নিপীড়ন করছে এবং তার দ্বারা আমরা যে নুব্জ হয়ে পড়ছি দিনেকের যাপনে, সেইটাকে কিন্তু ফুকো প্রশ্ন করছে ওই ডিসকন্টিনিউটি, ওই ইভেন্টের মাধ্যমে, এবং ডিসকোর্স কিভাবে আমাদেরকে, আমাদের যাপনকে প্রভাবিত করে, কিভাবে গভর্ন করে, তাদের মধ্যে আমরা মাথা কিভাবে ঢুকিয়ে দিই, তার পেছনের যে কারসাজিগুলো কিরকম, সেটা কিন্তু খুব সহজ সরল ব্যাপার নয়, তার একটা যুক্তি রেখ রয়েছে। আর মেনেটিক্স অফ দ্য সাবজেক্ট, তার যে বিখ্যাত পরবর্তীকালের যে বই 1982-83 সালে কলেজ দ্য ফ্রান্সে যে পরপর যে লেকচারগুলি দিয়েছিলেন, সেখানে এই উনি দেখাচ্ছেন কিভাবে এই যে নলেজ একটা মানে জ্ঞান, এই চর্চার যে পরিসর একটা শরীর ধারণ করে, একটা মানুষের মতো একটা শরীর ধারণ করে, তার আকৃতি ধারণ করে, এই যে প্র্যাকটিসে সেটা একটা একটা তার একটা থিংনেস, তার একটা মেটেরিয়ালিটি তৈরি হয়, তার একটা বস্তুতা তৈরি হয় যেন আমরা দেখতে পাচ্ছি এবং সেটাকে আমরা সচক্ষে অনুভব করতে পারছি, পারসিভ করতে পারছি। এটার পেছনে হচ্ছে যুক্তি রেখে কাজ করছে কিভাবে, এবং তার মধ্যে আমরা নিজেকে মানে বিলিয়ে দেওয়ার জন্য, তার নিজেকে ঢুকিয়ে দেওয়ার জন্য, সেই মেশিনের মধ্যে আমাদের নিজেকে ঢুকিয়ে দেওয়া এবং অভ্যেসবশত সেটাকে ইন্টারনালাইজ করার যে প্রক্রিয়া, তার জন্য আমরা কিভাবে একদম আকাঙ্ক্ষিত হয়ে পড়ছি, সেটাই ফুকো ধরার চেষ্টা করছেন তার পরের পর লেখার মধ্যে দিয়ে। সেটা ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন হোক, হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি হোক, বা হারমেনিউটিক্স অফ দ্য সাবজেক্ট হোক, সেখানে কিন্তু নানান রকম ভাবে উনি এটা দেখছেন। আমি আপাতত এটুকু বললাম। তারপর যেটা হবে যে অর্ক, সোহিনী এবং আরজু, এরা তিনজন এই টেকনিক্যাল টার্মস গুলো আসলে কি সেগুলো একটু বলে দেবে, তারপরে আমরা ফুকো নিয়ে আবার বিস্তারিত আলোচনা এবং টেক্সটটা ধরে আলোচনা করব। অনেক ধন্যবাদ অনির্বাণ ভট্টাচার্যকে। এবার অর্কদীপ মিত্র, উনি বলবেন। আপনি আছেন অর্কদীপ মিত্র? হ্যালো, অর্কদীপ মিত্র বোধহয় কোনোভাবে ডিসকানেক্টেড হয়ে গেছেন। সোহিনী সেনগুপ্ত, আপনি কি আছেন? সুমিতা, আমি আছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সোহিনী শুরু করো, তারপরে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সেরকম যদি বলে সুবিধা হয় তাহলে আমি শুরু করছি। একটু প্রবলেম করছে এখন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়।
অনির্বাণদাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদের ফুকোর ভাবনা এবং চিন্তা জগতের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিলেন। তো আমি আপাতত আলোচনায় অল্প করে ফুকোর ডিসকোর্স ও এপিস্টিমের কথা বলবো। তবে এর পরেও আমরা যেহেতু ডিসকোর্স নিয়ে আলোচনা করব, আমার আলোচনাটা মূলত ডিসকোর্সের চারপাশে ঘুরবে। এবং এছাড়া আমরা দেখব যে ফুকোর চিন্তা জীবনের শুরুর দিকে ব্যবহার করা এই যে ধারণা ডিসকোর্স এপিস্টিম, যেগুলো পরেও ব্যবহৃত হয়েছে, কিন্তু মূলত অর্ডার অফ থিংস এবং আর্কিওলজি অফ নলেজে সেগুলো প্রধানত্ব পায়, সেগুলো কিভাবে সেখান থেকে কিভাবে তিনি নলেজ পাওয়ার এই যে কংগ্লোমারেটটি সেটি তৈরি করছেন। তো প্রথমেই ডিসকোর্স আর এপিস্টিম এই দুটো শব্দের অর্থ দিয়ে শুরু করছি। ডিসকোর্সকে সোজা কথা আমরা বলতে পারি a historically contingent social system that produces power, that produces knowledge and meaning. এখানে এই যে কথাটা বললাম হিস্টোরিক্যালি কন্টিনজেন্ট, এটাকে কিন্তু খেয়াল করতে হবে যে এর মধ্যেই প্রথমেই একটা মাল্টিপ্লিসিটির কনসেপ্ট এসে যাচ্ছে, এবং এটা যে এর মধ্যে একটা পরিবর্তন ঘটে সময়ের সাথে সাথে, ইতিহাস যখন এগোয় তার সাথে সাথে, সেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি। তো ডিসকোর্সের সিঙ্গুলারিটির জায়গায় কিন্তু আমরা আলটিমেটলি পাচ্ছি একটা মাল্টিপ্লিসিটি, একটা ফিল্ডের ধারণা। ফুকো এই ডিসকোর্সিভ ফিল্ডের কনসেপ্টটি ব্যবহার করেন ভাষা বা বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশনস, সাবজেক্টিভিটি এবং অবশ্যই পাওয়ারের সম্পর্কে বিশ্লেষণ করতে। এপিস্টিম কথাটা এটা হলো অর্থাৎ যে কোনো প্রিন্সিপালড সিস্টেম অফ আন্ডারস্ট্যান্ডিং অফ সায়েন্টিফিক নলেজ। তো এপিস্টিম আমরা জানি কথাটা প্রথম গ্রিক ভাবনা এবং দর্শনের থেকে আসে, অ্যারিস্টটলের ভাবনার থেকে শুরু হয় এপিস্টিমের আইডিয়াটা, এবং যে প্রথম এই ডেফিনিশনটা আমি দেওয়ার চেষ্টা করলাম সেটাও মূলত সেখান থেকেই আনা। ফুকোর তত্ত্ব অবশ্য এপিস্টিমের ধারণার একটা বিবর্তন ঘটছে। তো অ্যারিস্টটলের কনসেপ্ট থেকে তিনি সরে আসছেন এবং একই সাথে তার ভাবনার মধ্যে বেশ কিছুটা এসে যাচ্ছে এবং ডেভিয়েটেডও হচ্ছে অবশ্যই আমাদের রেশনালিস্ট থিঙ্কারদের ভাবনাগুলো, ডেকার্টের কজিটোর আইডিয়া, এগুলো। তো ফুকো অ্যারিস্টটল এবং অন্যান্য এই চিন্তকদের ভাবনার থেকে সরে এসে বলছেন, এই শব্দটি ব্যবহার করছেন একটি হিস্টোরিক্যাল নন টেম্পোরাল অ্যাজ ইন টেম্পোরালি কন্টিনজেন্ট এ প্রায়োরি নলেজ হিসেবে, যা সত্য অর্থাৎ ট্রুথ এই ধারণা এবং সমাজের বিভিন্ন ডিসকোর্স বা প্রতর্ককে বহন করে। Epistemes thus represent the condition of the possibility of truth and discourse within a particular epoch, that is, within a particular period of time. অনির্বাণদা যেমন বললেন যে একটা কনসিয়াস সিস্টেম অফ আন্ডারস্ট্যান্ডিং বা নলেজ, যেটা আমি শুরুতে বললাম, এই যে প্রিন্সিপাল অফ আন্ডারস্ট্যান্ডিং, তার জায়গায় কনসিয়াসনেসের জায়গায় কিন্তু ফুকো এনভিশন করছে একটি এপিস্টেমিক আনকনসিয়াস, যেটা আমাদের মধ্যে ইন্টারনালাইজড হয়ে যাচ্ছে। The order of things বইটিতে ফুকো লিখছেন, in any given culture and at any given moment there is always only one episteme that defines the conditions of the possibility of all knowledge, whether expressed in a theory or silently invested in a practice. এখানে থিওরি বা প্র্যাকটিস যেভাবেই হোক, তার মধ্যে থেকে যা নলেজ ফরমেশন হচ্ছে সেটার বেসিসে আছে এপিস্টিম। কিন্তু শুরুতে এইখানে যে সিঙ্গুলারিটির কথা উঠে আসছে, অনলি ওয়ান এপিস্টিম, সেটাকে কিন্তু পরে উনি বলছেন একটা মাল্টিপ্লিসিটির কথা। সেভারাল এপিস্টিমস মে কোএক্সিস্ট অ্যান্ড ইন্টারঅ্যাক্ট অ্যাট দ্য সেম টাইম, বিং পার্টস অফ ভেরিয়াস পাওয়ার নলেজ সিস্টেমস। শেষের দিকে মানে শেষ জীবনের লেখা আর কি, কেরিয়ারের পরের দিকে তিনি লেখেন এপিস্টিমের ধারণায় তার বেশ কিছু বদল ঘটে এর মধ্যে। I would define the episteme retrospectively as the strategic apparatus which permits of separating out from among all the statements which are possible, those that will be acceptable within, I won't say a scientific theory, but a field of scientificity, and which it is possible to say are true or false. The episteme is the apparatus which makes possible the separation not of the true from the false, but of what may from what may not be categorized as scientific. তো এই যে সায়েন্টিফিসিটির ধারণাটা, যেটা যে কোনো আমরা এই বিজ্ঞানের মানে যে কোনো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই আলোচনায় যখনই আমরা যে সায়েন্টিফিসিটির আইডিয়াটা, একটা সার্টেনটির কথা আমরা বলি, এবং
অ্যাট ওয়ান্স আমরা একটা ট্রুথের কথা বলি, সেই ট্রুথটাকে কিন্তু ফুকো সন্দেহ করছে। এখানে উনি বলছেন যে which it is possible to say are true or false. তো এপিস্টিমের ইনহেরেন্ট ট্রুথের আইডিয়াটাকে কিন্তু ফুকো রিজেক্ট করে দিচ্ছে। কিন্তু একই সাথে তিনি বলছেন যে এপিস্টিমগুলি এই সায়েন্টিফিসিটির আইডিয়াটা দেয়, যার মাধ্যমে ডিসকোর্স কিন্তু কাজ করতে পারে। ফুকোর শুরুর দিকের লেখায় আমরা একটা মেথোডোলজির তফাৎ দেখি, অর্থাৎ আর্কিওলজি থেকে জিনিওলজির দিকে সরে যাওয়া, এবং তার সাথে দেখি ভাষা ও সিস্টেমিক ভাবনার উপর গুরুত্ব দেওয়া। অনির্বাণদা বললেন যে ফুকো কিভাবে আস্তে আস্তে এই যে স্ট্রাকচারালিস্ট ভাবনা, মানে উনি বারবার বলে এসেছেন যে উনি স্ট্রাকচারালিস্ট ভাবনার মধ্যে নন, কখনো কাজ করেননি, এবং পরবর্তীকালে ক্রমশই উনি মাল্টিপ্লিসিটির দিকে গুরুত্ব দিয়েছেন। এখানে আমরা দেখি যে বাকপিনের বিষয়ে আলোচনা করার সময় তপোধীর ভট্টাচার্য লিখেছেন যে এই বিন্দুতে মনে পড়ে মিশেল ফুকোর দ্য অর্ডার অফ থিংস বইয়ের একটি মন্তব্য, বস্তু বিশ্বের জ্ঞানে ভাষা সম্পৃক্ত নয়, আর ভাষার সম্পর্ক এখন মুক্তির সঙ্গে, মানে অরিজিনাল ইংলিশ অনুবাদে যেটা আছে সেটা হলো ল্যাঙ্গুয়েজ ইজ নো লঙ্গার লিঙ্ক টু দ্য নোয়িং অফ থিংস বাট টু মেন্স ফ্রিডম। তপোধী বাবু কোটটা কন্টিনিউ করছি, অর্থাৎ ভাষা আর ভাবের স্বচ্ছ মাধ্যম মাত্র নয়, তারও আছে নিজস্ব জীবন ও বিধিবিন্যাস। বাচনের নিবিড়তা ও সূক্ষ্ম ব্যক্তির তাৎপর্য পুনরাবিষ্কার আসলে অস্তিত্ব জিজ্ঞাসাকে সুসংহত ও প্রণালীবদ্ধ করার জন্যই আবশ্যিক। তো এখানে ভাষা ও জ্ঞানের সাথে ফুকো কনফ্লিক্ট করছেন সোশিও পলিটিক্যাল কন্ডিশন এবং হিস্টোরিসিটি বা ঐতিহাসিকতাকে। আমরা এটা বারবার দেখে আসি ওনার লেখার মধ্যে যে ফুকো ভাষা এবং গেজ এই দুটো জিনিসকে কিন্তু খুব করে গুরুত্ব দিচ্ছে। উদাহরণস্বরূপ দ্য বার্থ অফ দ্য ক্লিনিকে উনি বলছেন যে মেডিকেল ফিল্ডের মধ্যে একটা বদল ঘটছে মডার্ন কন্ডিশনের সাথে, সেটা হলো আগে প্রশ্নটা ছিল যেটা ডাক্তাররা করতেন সেটা হলো হোয়াট ইজ রং উইথ ইউ, কিন্তু এখন প্রশ্নটা হয়ে দাঁড়াচ্ছে ওয়্যার ডাজ ইট হার্ট। তো এই যে লোকালাইজেশন অফ পেন, সেখান থেকে একটা উনি যেটা বলছেন মুভিং টুয়ার্ডস দ্য ফিউচার অফ দ্য ডিজিজ, এই ধারণাটা তৈরি হচ্ছে। তো একই সাথে ল্যাঙ্গুয়েজে একটা শিফট হচ্ছে এবং গেজে একটা শিফট হচ্ছে, আর দুটোই কিন্তু প্রচন্ডভাবে সোশিও পলিটিক্যাল এবং হিস্টোরিক্যালি কানেক্টেড টু রিয়েল স্ট্রাকচারস অফ দ্য সোসাইটি। আচ্ছা, এখানে যেহেতু একটুখানি আমি ডাইগ্রেস করে বলবো যে এখানে বলা উচিত যে বাংলায় ফুকো চর্চায় তপোধী বাবুর মিশেল ফুকো তার তত্ত্ববিশ্ব খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, এবং তার সাথে আরো বলতে হয় যে প্রদীপ বসুর অবশ্যই বাংলা ভাষায় ফুকো চর্চার অন্যতম পুরোধা। তার মিশেল ফুকো শেষ পর্যায়ের তত্ত্ব ভাবনা এই বইতে ফুকোর ক্যারিয়ারের শেষ দশকে একটি চমৎকার আলোচনা করে, এবং এছাড়া আমরা 12 মাস পত্রিকায় তার লেখা বেরিয়েছিল কলকাতার বিকল্প লোক, যেখানে উনি কলকাতার পুজো প্যান্ডেলকে ফুকোর হেট্রোটোপিয়ার কনসেপ্টের মাধ্যমে দেখছেন। যদি ডাইগ্রেশনটা আরেকটু ছোট্ট করে বাড়াই, সেক্ষেত্রে হেট্রোটোপিয়া এবং হেট্রোফোনির আইডিয়াটাকে আমি ছোট্ট করে বলে দিতে চাই যে হেট্রোটোপিয়া হচ্ছে এমন কিছু স্পেস যেটা ফুকো দেখছেন অ্যাজ আদারাইজ স্পেসেস, যার মধ্যে একটা প্রচন্ড হেট্রোজিনিটি কাজ করে, স্পেসেস which all are otherized and মানে they are simultaneously there and not there. একইভাবে হেট্রোক্রনি, যেমন উদাহরণে উনি বলছেন মিউজিয়াম, হ্যাঁ, বা আর্কাইভ, সেখানে these are places which accumulate time, একই সাথে তারা প্রেজেন্টেও আছে এবং তারা পাস্টেও আছে। তো সেই দিক দিয়ে আমরা কিন্তু স্থান ও কাল দুটোরই একটা হেট্রোজিনিটির কথা বারবার ফুকোর ভাবনার মধ্যে দেখতে পাচ্ছি। আচ্ছা, আগের আলোচনায় যদি ফিরে যাই, যেখানে আমি বললাম যে ফুকোর ল্যাঙ্গুয়েজ এবং গেজ এই দুটোর গুরুত্ব আমরা খুব করে দেখতে পাচ্ছি। তবে এই যে অর্ডার অফ থিংস বইটিতে কিন্তু ফুকো পাওয়ার টার্মটাকে পরে যেভাবে যে পরিমাণে বা যে বড় স্কোপে ব্যবহার করছে, সেটা তখনও উনি ব্যবহার করছেন না, বরং এইখানে এই পরিসরে উনি দেখছেন এপিস্টিম ও ডিসকোর্সের কন্টিনিউইটি এবং
বেশি মানে গুরুত্বপূর্ণভাবে ডিসকন্টিনিউটির কথা, দ্য রাপচার্স ইন উইদিন দ্য এপিস্টিমস দ্যাট এক্সিস্ট এট এ পার্টিকুলার টাইম, সেগুলোর মধ্যে দিয়ে একটা বড় টেলিওলজিক্যাল বা কনসিস্টেন্ট ফেব্রিকের জায়গায় উনি কিন্তু হিস্ট্রিকে দেখছেন অ্যাজ এ সিরিজ অফ রাপচার্স। আচ্ছা, এর সাথে আমরা এখন যেহেতু এপিস্টিম অর্থাৎ এখানে শিক্ষা, জ্ঞান চর্চা এবং প্রফেশনালিজম এই নিয়ে কিছুটা কথা উঠছে। এর আগে আমরা গ্রামসি এবং আলথুসেরের বিষয়ে এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিছুটা আলোচনা করেছি এবং আমরা দেখেছি যে কিভাবে মার্কসিস্ট চিন্তকেরা এই বিষয়গুলো নিয়ে বারবার ভাবিত হয়েছে। ফুকোর ডিসকোর্সের ধারণাটা কিছুটি হলেও ইডিওলজির ধারণার সাথে সম্পর্ক অবশ্যই রাখে, কিন্তু মূল তফাতের জায়গাটা এখানে হলো এপিস্টেমোলজিতে। ডিসকোর্স হচ্ছে ফান্ডামেন্টালি একটা মানে আ মোর এপিস্টেমিক ফরমেশন দেন ইডিওলজি। আমরা আজ যে টেক্সটটা পড়ছি অর্থাৎ ট্রুথ অ্যান্ড পাওয়ার, সেখানে ইন্টারভিউর ফন্টানা ও পাস্কিনো আলোচনা করছে, আমি কোট করছি: Behind the concept of ideology, the nostalgia for a quasi-transparent form of knowledge free from all error and illusion, and behind the concept of repression, the longing of a form of power innocent of all coercion, discipline, and normalization. On the one hand, a power without a bludgeon, and on the other hand, knowledge without deception. You have called these two concepts, ideology and repression, negative, psychological, insufficiently analytical. অর্থাৎ মার্কসিস্ট চিন্তা একটা পজিটিভিস্ট আন্ডারটোন থেকে যাচ্ছে, যে এই যে শাসকের কঠোর মুষ্টি বা মুঠি, তাছাড়াও আরো পাওয়ার আছে, যে পাওয়ার কিন্তু এই কোয়ারশন বা ডিসিপ্লিনের বাইরে, যা রিপ্রেসিভ নয়, এবং একটা ট্রুথ বা এমন নলেজও আছে যা ইডিওলজিক্যাল অ্যাপারেটাসের আওতার বাইরে। তো ব্যাপারটা কিছুটা এরকম তাহলে আমরা দেখতে পাই যে যেমনটা ফুকো তার হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি ভলিউম 1-এ বলছেন যে মানে এই যে ধারণাটা, দ্য আইডিয়া অফ দ্য রিপ্রেসিভ হাইপোথিসিস, যেখানে লোকে ভেবে নেয় ওয়ান ডে সেক্স উইল বি গুড অ্যাগেন, অর্থাৎ একদিন এমন জিনিস কিছু একটা হবে, একটা বদল ঘটবে, যার মাধ্যমে এই যে সেক্সের উপর যে একটা রিপ্রেসিভ ধারণা, একটা রিপ্রেশনের ছায়া পড়ে আছে, সেটা উঠে যাবে এবং আমরা মুক্ত হব। সেই একইভাবে এখানে আমরা দেখি যে রেভলিউশনের পরে যে ধারণাটা থাকে, যে রেভলিউশনের পরে আমরা এমন একটা নলেজ বা পাওয়ারকে খুঁজে পাবো যা রিপ্রেসিভ নয়, যা আমাদের নিজেদের, যা মুক্ত। এখানে ফুকো ফন্টানা আর পাস্কিনোকে বলছেন উত্তরে, The notion of ideology appears to me to be difficult to make use of for three reasons. The first is that, like it or not, it always stands in virtual opposition to something else which is supposed to count as truth. Now I believe that the problem does not consist in drawing the line between that in a discourse which falls under the category of scientificity or truth and that which comes under some other category, but in seeing historically how effects of truth are produced within discourses, which in themselves are neither true nor false. The second drawback is that the concept of ideology suffers, I think, necessarily to something of the order of a subject. Thirdly, ideology stands in a secondary position relative to something which functions as its infrastructure, as its material, economic determinant, etc. For these reasons, I think that this is a notion that cannot be used without circumspection. তো ফুকোর লেখায় আমরা শুধু পাওয়ারের নন রিপ্রেসিভ ধারণাই পাই না, এর সাথে আমরা দেখি যে কিভাবে জ্ঞান বা নলেজ নিজে পাওয়ারের হাতে হাত ধরে থাকছে। তো ফুকো argues that there is a mutually constitutive relationship, একটা মিউচুয়াল সম্পর্ক আছে between power formations and accepted knowledge, এবং ফুকো বলেন, I quote, truth isn't outside power. এতদিন যে ট্রুথের ধারণাটা, যে একটা আলটিমেট ট্রুথ আছে, that there is some reason that is beyond all forms and structures of power, সেই জিনিসটা কিন্তু ফুকো এখন চ্যালেঞ্জ করছে, that truth itself is constituted within power. And the modern society gives birth to certain epistemes that markedly command power through a will to knowledge, বা যেটা ফরাসিতে ফুকো বলেন savoir. এই প্রেক্ষিতে আমাদের আলোচ্য টেক্সটের এই অংশটি নিয়ে একটুখানি বলেই আমি আমার বক্তব্য শেষ করব।
তো আমি আবারও কোট করছি ট্রুথ অ্যান্ড পাওয়ার থেকে। It seemed to me that in certain empirical forms of knowledge, like biology, political economy, psychiatry, medicine, etc., the rhythm of transformation does not follow the smooth continuous schemas of development which are normally accepted. The great biological image of a progressive maturation of science still underpins a good many historical analysis. It does not seem to me to be pertinent to history. In a science like medicine, for example, up to the end of the 18th century, one has a certain type of discourse whose gradual transformation within a period of 25 or 30 years broke not only with the true propositions, quote unquote, which it had hitherto been possible to formulate, but also more profoundly with the ways of speaking and seeing the whole ensemble of practices which served as supports for medical knowledge. ফুকো কিন্তু এখানে ওর বেশিরভাগ লেখাতে এই সময়টাকেই বেছে নিচ্ছেন অ্যাজ এ মেজর টাইম অফ শিফট, এই যে 18th সেঞ্চুরি এবং 19th সেঞ্চুরির যে কাস্পেড পিরিয়ডটা, সেটাকে উনি অবজার্ভ করছেন অ্যাজ এ পিরিয়ড অফ ট্রান্সফরমেশন, যেখানে কিন্তু দ্য স্টেট মুভস অ্যাওয়ে ফ্রম আ সভারেন পাওয়ার টু আ ম্যানেজেরিয়াল ফর্ম অফ পাওয়ার, যার মধ্যে আমরা পরে আমরা দেখতে পারি, এর পরে আলোচনা হবে এটা নিয়েও, যে নিজে নিজে আমরা অ্যাজ সাবজেক্টস উই ডিসিপ্লিন আওয়ারসেলভস। তো এখানে ডোসাইল বডিজ ফর্মেশন এগুলো হয়ে যায়। তো জাস্ট কোটটা শেষ করতে, these are not simply new discoveries, there is a whole new regime in discourse and forms of knowledge. So this is the time of, if not a sudden but a gradual break and transformation in the systems of knowledge and power that exist. এই জায়গাটা কিছুটা আগে ফুকো বলছেন এবং অনির্বাণদাও এটা নিয়ে কিছুটা বলেছেন। For me, it was a matter of saying this: if concerning a science like theoretical physics or organic chemistry, one poses the problem of its relations with the political and economic structures of society, one isn't posing an excessively complicated question. Isn't one posing an excessively complicated question? Doesn't this set the threshold of possible explanations impossibly high? But on the other hand, if one takes a form of knowledge like psychiatry, won't the question be much easier to resolve, since the epistemological profile of psychiatry is a low one and the psychiatric practice is linked with a whole range of institutions, economic requirements, and political issues of social regulation? Couldn't the interweavings of effects of power and knowledge be grasped with greater certainty in case of a science as dubious as psychiatry? It was this same question which I wanted to pose concerning medicine in the birth of the clinic. Medicine certainly has a more solid scientific armature than psychiatry, but it too is profoundly enmeshed in social structures. তো এই গোটা এতখানি যে বললাম, তার মধ্যে আমরা বারবার দেখছি কিভাবে এপিস্টিমের সায়েন্টিফিসিটি, ট্রুথ ক্লেমটাকে ফুকো কন্টেস্ট করছেন এবং দেখাচ্ছেন যে তারা কিন্তু প্রচন্ডভাবে সোশ্যাল স্ট্রাকচারের সাথে যুক্ত। এই যে কোট আনকোট লো এপিস্টেমোলজিক্যাল প্রোফাইল যুক্ত ডিসিপ্লিনগুলো, এগুলোর মধ্যে দিয়ে উনি দেখাচ্ছেন যে তারা কিভাবে সামাজিক গঠন এবং পাওয়ার রিলেশনের সাথে গভীরভাবে সম্পর্কে থাকে। আমরা তাহলে বলতে পারি যে বাই কনসিস্টেন্টলি মেনটেনিং আ ডাইডাক্টিক রিলেশনশিপ, হ্যাঁ, যে পাওয়ার নলেজ যে উনি লিখছেন সেটা সবসময় একটা স্ল্যাশ দিয়ে লেখা হয়, রিলেশনশিপ উইচ ইজ কনস্ট্যান্টলি ইন কনভারসেশন উইথ ইচ আদার rather than a relationship in which power eclipses knowledge, যেখানে পাওয়ার নলেজের উপরে বা নলেজ পাওয়ারের উপরে, বা যেখানে there is a supreme knowledge which is untouched by power, এরকম কোনোটাই না বলে কিন্তু Foucault can maintain that knowledge requires its own analysis irreducible to the strategic maneuvers of power. এটাই উনি কিন্তু বারবার যে টেক্সটগুলো লিখে গেছেন এবং যে লেকচারগুলো দিয়েছেন সেখানেই উনি বলে এসেছেন যে সেক্সুয়ালিটি নিয়ে যে যে বিভিন্ন ডিসিপ্লিনারি বা ইনস্টিটিউশনাল স্কোপ তৈরি হচ্ছে, যে যেমন দ্য ডক্টরস চেম্বার বা দ্য হিস্টেরিসাইজেশন অফ ফিমেল বডিজ, যে মহিলাদের শরীরের মধ্যে দের ইজ এ স্যাচুরেশন অফ সেক্স এবং সেটাকে আমাদের জানতে হবে, সেটাকে ডিসেক্ট করতে হবে, সেই সম্পর্কটা তৈরি করে উনি কিন্তু উদ্ঘাটন করতে পারছেন যে কিভাবে এই যে দ্য উইল টু নো বা দ্য সিস্টেম অফ নলেজ, তার মধ্যে প্রত্যেকটা জায়গায় পদে পদে পাওয়ারের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এই নিয়ে আমরা এর পরের আলোচনা আরো বেশি জানতে পারবো। তো আমি এখন এই অবধি রাখছি। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ সোহিনী সেনগুপ্তকে। উনি ফুকোর প্রতিটা কনসেপ্টকে ছোট আকারে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। এবার আমরা ডেকে নেব অর্কদীপ মিত্রকে। অর্কদীপ মিত্র, সুমিতা সুমিতা আরজু বলে নিক, আচ্ছা ওই ওকে ওকে ওকে। তো তাহলে সুবিধা। হ্যাঁ আরজু খাতুন, আপনি আছেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি আসলে আর কি ওই ডিসকোর্স থেকেই শুরু করব, সেই জন্য আমার মনে হয় এই ওকে, কন্টিনিউটা ধরে হ্যাঁ রাখা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আমি মেইন দুটো কনসেপ্ট নিয়ে বলার চেষ্টা করব, ডিসকোর্স অ্যান্ড জিনিওলজি। সোহিনী ডিসকোর্স নিয়ে অনেকটাই বলেছে, আমি আমার মতো করে বলার চেষ্টা করব। তো স্যারও যেটা দিয়ে শুরু করছে, স্যার যেটা বললেন যে ফুকোর one of the fundamental aspect of Foucauldian study is of recognition of many forms of knowledge and power. এই যে পার্টিকুলার টেক্সট ট্রুথ অ্যান্ড পাওয়ার 1976 যেটা পাবলিশ হচ্ছে, সেখানে কিন্তু ফুকো ওই আমরা দেখতে পাচ্ছি ওই রেকর্ড অফ দ্য ট্রানজিশন অফ ফুকোস কনসেপ্টস অফ নলেজ অ্যান্ড পাওয়ার, how knowledge is produced and how these forms of knowledge or what he calls episteme can further produce mechanics of power. এখানে কিন্তু ফুকো কিন্তু বারবার ওর আগের কাজ হোক বা পরের কাজ হোক, বারবার যেটাতে এমফাসিস করছে যে রিকগনিশন অফ প্লুরালিটি আর হেটেরোজিনিটি। স্যার যেটা বারবার বলছিলেন যে কোনো একটা সিঙ্গুলার হিস্ট্রি, সিঙ্গুলার নলেজ, সিঙ্গুলার পাওয়ার, অ্যাবসলিউট পাওয়ার এরকম হতে পারে না। উই হ্যাভ টু লুক ফর many other forms of knowledge, many other forms of power. তো এই একটা ব্যাকগ্রাউন্ডে কনসেপ্ট দিয়ে এই ট্রানজিশনটা আমরা দেখতে পাবো। তো এই পার্টিকুলার টেক্সটটা শুরু হচ্ছে একটা কোশ্চেনের আনসার থেকে, যে উইথ রেফারেন্স টু হিজ আর্লিয়ার ওয়ার্কস অন মেডিসিন অ্যান্ড সাইকেট্রি। খুব রিডিউসলি, খুব সিম্পলি যদি আমি বলি যে ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন, ম্যাডনেস অ্যান্ড মেডিসিন নিয়ে কি বলছে, যে হিজ রিডিং অফ দ্য হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট অফ ম্যাডনেস অ্যান্ড মেডিসিন রিভিলস দ্যাট the claim modern institution যে ক্লেমটা করে যে asylums, mental asylums or penal formations have liberated the madmen from the brutal treatment of previous age. Foucault তার এই historical development of historical study of madness and medicine and civilization থেকে এই একটা conclusive argument দিচ্ছে যে এই যে system of mental system, modern system of mental asylum to treat the mentally ill is just another form of modern institution that works to suppress, which is different or object to the convention of state or society. এইখানে ফুকো কিন্তু এই লেস অ্যাকনোলেজ ফর্মস অফ ডিসিপ্লিন, এই ডিসিপ্লিন গুলোকে ইন্ট্রোডিউস করছে। এই যে এখানে একটা ক্রিটিক, একটা নোট অফ ক্রিটিক নিয়ে আসছে, যে যেখানে মার্কসিস্ট ইন্টেলেকচুয়ালস অফ ফ্রান্স এদেরকে ক্রিটিক করছে এই বলে যে আমরা কিন্তু সবসময় হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের কথা যখনই বলি, আমরা মার্কসিস্ট ডিসিপ্লিনে আমরা কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট দিয়ে বোঝার চেষ্টা করি। ইকোনমিক ডেভেলপমেন্টটা একটা মানে রিকগনাইজড ফর্ম অফ নলেজ অর ডিসিপ্লিন, এই ভেবে আমরা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটাকে লিখি বা পড়ি। ফুকো এমফাসাইজ করছে এই আদার রেজিমস, আদার ইভেন্টস, আদার ফর্মস অফ নলেজ, এই যে মেডিসিন, ম্যাজিক বা রিলিজন, এই ফর্মস অফ নলেজ গুলো কিভাবে তাদের ডেভেলপমেন্ট, মেডিসিনের যে একটা হিস্ট্রি, সেইটা কিভাবে একটা আমরা হিস্ট্রিটাকে যেভাবে জানি সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারবে বা সেটা থেকে ডিফার করতে পারবে, সেটাকে কাউন্টার করতে পারে। ফুকো ইজ আস্কিং আস টু রিড দোজ ডিফারেন্সেস। এখানে টেক্সটের মধ্যে আবার তার নিজের যে আগের কাজগুলো, ফার্স্ট ফেজের কাজগুলোকে, সেই কাজগুলোকে একটুখানি ক্রিটিকের ভাষায় ক্রিটিক করে ফুকো রিফার করছে যে ব্রেক অর ট্রানজিশন অর হোয়াট হি কলস ডিসকন্টিনিউটি। তার নিজের কাজের মধ্যে একটা ডিসকন্টিনিউটি, ট্রানজিশন এর কথা বলছে, আবার যে একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট সেখানেও ডিসকন্টিনিউটির কথা বলছে। কারণ তার আগের কাজগুলো কিন্তু do not discuss much on the mechanisms of knowledge and power. This realization, মানে এই যে নলেজ এন্ড পাওয়ারের যে একটা স্ট্রাকচার হতে পারে, এটা কিভাবে পাওয়ারের নেটওয়ার্কস অফ পাওয়ার কিভাবে আমাদের পার্টিকুলার নলেজকে, পার্টিকুলার সোশ্যাল ফ্যাক্টকে ইনফ্লুয়েন্স করতে পারে, কিভাবে রিভলিউশন আনতে পারে, সেটা কিন্তু একটা হিস্টোরিক্যাল কনটেক্সট থেকে, স্টুডেন্ট মুভমেন্টস অফ 1968 সেই একটা হিস্টোরিক্যাল টাইম পিরিয়ড থেকে সেই রিয়েলাইজেশনটা হচ্ছে। যে ফুকো এবার মানে এটা ভাবার চেষ্টা করছে, হাউ সার্টেন নলেজ ক্যান প্রডিউস রিভলিউশন অ্যান্ড মেক হিস্ট্রি। These new changes to social movements influence him to improvise his methodology of reading and writing history. Page 61, আমি যে টেক্সটটা পড়েছি ট্রুথ অ্যান্ড পাওয়ারের, সেটা কিন্তু ফুকো রিডার থেকে, তো পেজ নাম্বারটা একটু আলাদা হবে।
তো আমি কোট করছি, পেজ 60 অনেক ফুকো লিখছেন, there is a whole new regime in discourse and forms of knowledge, and now how do we perceive these changes, these new regimes, and how power circulates within these knowledge forms so as to make it global and accepted. These effects of power in forming certain forms of knowledge was absent in his earlier works. এখান থেকে ফুকো ফুকো একটা মেথডের কথা বলছে, মেথোডোলজিক্যাল স্টাডি অফ হিস্ট্রির কথা বলছে, যেখান থেকে যেটা বেসড অন দ্য রিলেশনস অফ পাওয়ার। সেখানে দুটো কনসেপ্ট উঠে আসছে, ডিসকোর্স অ্যানালিসিস অ্যান্ড আর্কিওলজি টু জিনিওলজি। তো ডিসকোর্স ফার্স্ট, যে টার্ম ডিসকোর্সটা ফার্স্ট যদি আর্লিয়ার ওয়ার্কসে যদি দেখতে চাই, তাহলে হিজ ফার্স্ট ইউজ করছে হিজ আর্কিওলজি অফ নলেজ and the discourse on language 1969 এ যখন লেখাটা পাবলিশ হচ্ছে, সেইখানে ডিফাইন করছে ডিসকোর্সকে as a way of organizing certain knowledge of social structure and relations among them through the understanding of logic and acceptance of those as social facts. কিভাবে basically how we come to accept certain forms of statement as knowledge. This particular logic or social facts, as we believe them, are produced through structures of knowledge at the particular time of its arising. আবার এখানে কিন্তু কনটেক্সচুয়ালিটি, ওই যে টাইম টেম্পোরারির কথা যেটা স্যার বারবার বলছেন, এই কনটেক্সচুয়ালিটির কথা আবার মানে একটা পার্টিকুলার কনটেক্সট, একটা পার্টিকুলার টাইম, একটা পার্টিকুলার স্পেস কিভাবে একটা সার্টেন ডিসকোর্সকে ক্রিয়েট করছে, সার্টেন ডিসকোর্স প্রডিউস করছে, যেখানে আমরা একটা লজিক বা একটা ফ্যাক্ট যেটাকে আমরা এটাই ট্রুথ বলে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আর সেটা কিভাবে হচ্ছে, সেটা থ্রু রিপিটেশন। কারণ ফুকো বলছে যে যখন কোনো লজিকটা কিন্তু প্রথম থেকেই, লজিক বা সোশ্যাল ফ্যাক্টটা কিন্তু প্রথম থেকেই একদম ফ্যাক্টই ছিল না, এটা কিন্তু বারবার রিপ্রোডাকশন, বারবার রিপ্রেজেন্টেশন, বারবার রিপিটেশন, মানে ওই ইনফরমেশন গুলো গ্যাদার করে আমাদের সামনে বারবার রাখা হচ্ছে, সেইখান থেকেই কিন্তু একটা স্টেটমেন্ট, একটা সোশ্যাল ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে। আর এইগুলো কিন্তু টু ইনফ্লুয়েন্স দ্য পলিটিক্যাল রেশনালিটি, এখানে একটা পাওয়ার নেটওয়ার্ক কাজ করছে, যেখানে যেই স্টেটমেন্টস গুলো, যে নলেজ গুলো একটা পার্টিকুলার পলিটিক্যাল রেশনালিটিকে ইনফ্লুয়েন্স করবে না বা ফর পলিটিক্যাল রেশনালিটির জন্য কথা বলবে না, তার এগেইনস্টে থাকবে, সেই ফর্ম, সেই মিনিং গুলোকে, সেই স্টেটমেন্ট গুলোকে কিন্তু নেগলেক্ট করা হবে, রিজেক্ট করা হবে, সেগুলোকে সাবপ্রেস করা হবে। যে ডিসকোর্সের যাদের যে ডিসকোর্স গুলো পোটেনশিয়ালি থাকতে পারে, যে ওই যে মেটা ওয়েব অফ পাওয়ার, স্টেটের যে পাওয়ার নেটওয়ার্কটাকে যেটা কাউন্টার করতে পারে, সেই ডিসকোর্স গুলোকে সাবপ্রেস করা হবে। তো একটা এক্সাম্পল যদি আমি এখানে দিই, খুবই একদমই কমন এক্সাম্পল, এই যে ডিসকোর্স অফ লকডাউন, মানে ফার্স্ট ওয়েভের পরে, আগের বছর আমরা বলছিলাম যে ফার্স্ট ওয়েভের পরে যে এটা নিউ নর্মাল, কিন্তু তখন একটু হেজিটেশন ছিল আমাদের মধ্যে, কিন্তু এই যে এই বছরের সেকেন্ড ওয়েভের পরে কিন্তু আমরা নিজেরাও অ্যাকসেপ্ট করে নিয়েছি যে এটাই এখন নর্মাল। তো এই যে প্রসেস অফ অ্যাকনোলেজিং লকডাউন অ্যাজ দ্য সোশ্যাল ফ্যাক্ট, now the most logical thing to do, this process is actually made through repetitions, organizing of information sponsored by the institutions of power, and produced as the most rational thing to do. এই যে আমাদেরকে বারবার সকালবেলায়, রাত্রেবেলায়, সন্ধ্যাবেলায় বারবার ফোনে মেসেজ আসছে, স্টে সেফ, স্টে হোম, স্টে সেফ, এই যে এইটা বারবার দেখা হচ্ছে, যদি বাইরে আমরা বেরোই তবেই ভাইরাসটা স্প্রেড করবে, আমাদেরকে ঘরের মধ্যে থাকতে হবে, লকডাউন হয়ে থাকতে হবে, তাহলেই কিন্তু ভাইরাসটার যে স্প্রেডটাকে সেটাকে থামানো যাবে। তো এই যে এইটাকে একটা মানে এত বারবার বলা হয়েছে যে আমরা এটা একটা যে ইনফরমেশন গুলো আমাদের সামনে রাখা হয়েছে, ডেটাস গুলো আমাদের সামনে রাখা আছে, এই ডেটাস গুলো, ইনফরমেশন গুলো তো একটা পার্টিকুলার সেকশন অফ পিপল ওন করে, পার্টিকুলার সেকশন অফ পিপলের কাছে আছে, সেই তারা যে বারবার আমাদের সামনে এগুলোকে রাখছে, সেখান থেকে আমরা বিলিভ করে নিয়েছি যে এটাই এখন দ্য মোস্ট রেশনাল থিং টু ডু। আমরা যদি বাইরে বেরোই এখন, সেটা ইরেশনাল। আর সেখানে পাওয়ার নেটওয়ার্কটা কিভাবে কাজ করছে, তো এবার যদি আমরা ভাবি এই যে লোকাল ট্রেন, মানে যখনই লকডাউন হয়, ফার্স্ট থিং ইজ টু ডু লোকাল ট্রেন গুলোকে বন্ধ করে দিতে হবে, কিন্তু এয়ারপোর্ট গুলো কিন্তু কিছুদিন পরে আবার খুলে দেওয়া হয়, কারণ সেখান থেকে একটা ডিসকাস করছে যে এই যে লোকাল ট্রেন কমিউটার্স, যারা মোস্টলি কিন্তু ওই ওয়ার্কিং ক্লাস থেকে বিলং করে, তারাই এই ভাইরাসটা স্প্রেড করছে। আবার মানে ওই যারা কলকাতার বাসিন্দা গুলো বেসিক্যালি আমি দেখেছি, ওরা কিন্তু একদম বিলিভ করে যে যদি ওই সোনারপুর, বারুইপুর বা আমাদের ওদিক লালগোলা বা বনগা থেকে যারা ওই যে ডেলি প্যাসেঞ্জারি করে যারা কলকাতায় আসে, তারাই কিন্তু ভাইরাস গুলো নিয়ে আসছে, তারাই কিন্তু ভাইরাস গুলো নিজেদের বডিতে ইনহ্যাবিট করে নিয়েছে, স্প্রেড করছে।
কারণ তারা হচ্ছে কি সেই জন্য লোকাল ট্রেনটা বন্ধ করে দিতে হবে, কারণ তারা জানে না কিভাবে মাস্ক পরতে হয়, কিভাবে স্যানিটাইজ করতে হয়, তারা ডিসিপ্লিনড না। অর্ক নিশ্চয় বলবে এই ডিসিপ্লিন এন্ড ওবের কথা নিয়ে আরো ডিটেলসে। তো এই যে কিভাবে এই যে ডিসকোর্স বিকামস দ্য টেকনিক অফ কন্ট্রোল এন্ড ডিসিপ্লিন, এইটাকে ফুকো বলছে টু we have to notice these networks of discipline, networks of power in forming discourse. Now, what Foucault locating in these formations of discourse, that networks of power and knowledge make certain statements knowledge and dismiss others, meaning those who have power and access to information make certain forms of knowledge truth. For this argument in his later work, The Will to Knowledge, History of Sexuality 1, 1976, he transforms his concept of discourse to discourse analysis. He defines this as a technique of critique. Discourse analysis define as a technique of critique and problematizations, and the objective of which is to discover who does the speaking, the positions and viewpoints from which they speak, the institution which prompts them to speak about it, and distribute. So discourse analysis এই যে পার্টিকুলার একটা নেটওয়ার্ক পাওয়ারটা ধরা পড়ছে, সেখানে ফুকো বলছে যে ডিসকোর্সেস অ্যানালিসিস ইজ অ্যাকচুয়ালি এ টেকনিক টু ক্রিটিক দ্য ডিসকোর্স, যে এই যে রেডিলি রিসিভড এগ্রিড যে ডিসকোর্সটা যেটা আমরা বিলিভ করি সেইটাকে ক্রিটিক করতে বলছে, যেখানে উই হ্যাভ টু ফাউন্ড মানে যে যেখান থেকে ডিসকোর্সটা উঠে আসে, যেভাবে স্প্রেড হচ্ছে, সে কারা এটা বলছে, যে বলছে তার কি পজিশন আছে, সে তার কি পয়েন্ট অফ ভিউ রাখে, বা সে কি কোনো ইনস্টিটিউশন থেকে বিলং করে, আর কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, যে রিপিটেশন ডিস্ট্রিবিউশনসটা হচ্ছে একটা। যদি আমরা কোন ডিসকোর্সকে অ্যানালিসিস করতে চাই, যদি কাউন্টার করতে চাই, তাহলে উই হ্যাভ টু লুক ফর দিস মাইনর এলিমেন্টস। হি ইজ আস্কিং টু রিড দ্য নেটওয়ার্কস অফ পাওয়ার নট অনলি অফ দ্য স্টেট বাট অফ অলসো পাওয়ার ফ্রম গ্রাসরুট লেভেলস। প্রত্যেক দিন যে হিস্ট্রি যে একদমই যে স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে বা গ্লোবাল লেভেলে হচ্ছে সেটা না, আমরা প্রত্যেক দিন দৈনন্দিন কি করছি, কি কাজ করছি, কি ভাবছি, কি পড়ছি, কোথায় যাচ্ছি, সেইখানে কি কোনো ফর্ম অফ পাওয়ার বা ফর্ম অফ নলেজ ক্রিয়েট হচ্ছে। উই হ্যাভ টু লুক ফর দোজ। পেজ 64 হি ইজ সেইং power and power relations extend beyond the limits of state. Of course, the state has the metapower, but it cannot function without other localized patterns of power which supply the basics for the negative power. To read these local patterns of power which can be found in the daily struggles of any individual or a group of people, you have to analyze those patterns which can unfix and destabilize the accepted discourse and power. এখানে ফুকো একটা খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট include করছে যে power is not always repressive. The discourses that maintain power and repression can also be a site of revolution. আমরা এর আগে যখন আলথুজার পড়ছিলাম তখন ইডিওলজি অ্যান্ড রিপ্রেশনের কথা যখন বলছিলাম, যে স্টেট অ্যাপারেটাস গুলো কিভাবে ইডিওলজি, রিপ্রোডাকশন অফ ইডিওলজি অ্যান্ড রিপ্রেসিভ অ্যাপারেটাসের থ্রু দিয়ে আমাদেরকে সাবজেক্টসদেরকে ইন্টারপ্রেট করে বা একটা স্ট্রাকচারের মধ্যে বেঁধে রাখে, বা আমাদেরকে আমরা সবকিছু মেনে নিই, রেডিলি সবকিছু মেনে নিই। কিন্তু ফুকো একটা স্লাইটলি ডিফারেন্ট রিডিং অফ ওই রিপ্রেশন, ওই স্টেট অ্যাপারেটাস দিচ্ছে, যেখানে ফুকো বলছে যে ওই যে স্টেট অ্যাপারেটাস যেখান থেকে রিপ্রেশনটা বা ইডিওলজিটা উঠে আসছে, আমাদেরকে ওই পার্টিকুলার স্ট্রাকচার, ওই পার্টিকুলার স্টেট অ্যাপারেটাস, ইউনিভার্সিটি হোক, হসপিটাল হোক, ল্যাব হোক, ক্লিনিক হোক, একাডেমিক্স হোক, ক্লাসরুম, সেই পার্টিকুলার একটা স্পেস থেকে এই যে পার্টিকুলার যে সেখানে যে পাওয়ার নেটওয়ার্কটা কাজ করে, যে নলেজ ফরমেশনটা হচ্ছে, আমাদেরকে সেইখান থেকেই রিভলিউশনারি আর্গুমেন্টস গুলো নিয়ে আসতে হবে। যদি আমাদেরকে রিভলিউশনের কথা ভাবতে হয়, তাহলে সেই পার্টিকুলার প্যাটার্নটাকেই আমাদেরকে ইউজ করতে হবে। তো ডিসকোর্স অ্যানালিসিস এই যে পাওয়ার, এই যে এই পার্টিকুলার নলেজটাকে কিভাবে আমরা আমাদের মতো ইউজ করে একটা পাওয়ার, একটা কাউন্টার পাওয়ার টু স্টেট এটা ক্রিয়েট করতে পারি, এইটা বলছে এই ডিসকোর্স অ্যানালিসিসে। এরপরে যেটা পরের কনসেপ্ট যেটা আমি চেষ্টা করবো বলে, এটা হচ্ছে জিনিওলজি। পেজ 59 এ জিনিওলজির কনসেপ্টটা ইন্ট্রোডিউস করছে। In the context of formation of subject within a historical framework, he is not trying to read any development of subject throughout history. He is rejecting the transcendental, final, or ahistoric object that forms a subject. Instead, he is bringing a localized form of history that makes a subject discourse or knowledge. Foucault জিনিওলজির কনসেপ্টটা কিন্তু হেভিলি ইনফ্লুয়েন্সড বাই
ফ্রম নিশ্চে ফুকোর আরেকটি এসে 1971 নিশ্চে জিনিওলজি অ্যান্ড হিস্ট্রি, সেখানে আরো বিস্তারিতভাবে এই জিনিওলজি ডেফিনেশন, জিনিওলজি ডিসকাশন, কিভাবে নিশ্চে জিনিওলজিকে ফর্মুলেট করছে, সেখান থেকে ফুকো কিভাবে মডিফাইজ করছে সেটা লেখা আছে। তো আমি খুবই দু একটা কথা যদি নিশ্চে কিভাবে জিনিওলজিকে ফর্মুলেট করছে সেটা যদি বলতে চাই, তাহলে নিশ্চে কিন্তু পার্টিকুলারলি হি ওয়াজ রিডিং দ্য মডার্ন মোরালিটি, মানে কিভাবে মডার্ন মোরালিটির একটা হিস্ট্রি দিচ্ছে, কিভাবে আমরা মডার্ন মোরালিটি পড়ি থ্রু বডি অ্যান্ড পাওয়ার। সেও কিন্তু নিজেও কিন্তু ওই অরিজিন অফ নলেজ তাকে ক্রিটিক করছে, এন্ড ফরমেশন অফ এনি সাবজেক্ট অ্যাজ অ্যান ইমিটেশন অফ দ্য ট্রান্সডেন্টাল গড, সেটাকেও কিন্তু ক্রিটিক করছে। মানে এই যে আমরা ভাবি যে আমরা দেয়ার ইজ অন অ্যাবসলিউট সাবজেক্ট যেটার মিরর ইমেজ হচ্ছে আমরা, আমাদের ডেভেলপমেন্ট, আমাদের নলেজ ফরমেশন ইজ, মানে এটা কিন্তু রিয়েল না, এটা ট্রুথ না, একটা ফাইনাল ট্রুথ আছে, একটা ট্রান্সডেন্টাল ট্রুথ আছে, সেখান থেকে আর আমরা হচ্ছে সেটারই মিরর ইমেজ। নিশ্চয়ই এইটাকে নেগেট করছে। এর সাথে এটাও বলছে নিশ্চয়ই যে there is history is not something that is in the past, it doesn't have any continuous flow. ফুকো মোস্ট অফ দ্য আর্গুমেন্টস অফ নিশ্চয় তার সাথে এগ্রি করছে এবং মডিফাই করছে এই জিনিওলজি অফ হিস্ট্রি, তার মেথোডোলজি অফ হিস্ট্রিকে, যেটাকে ও আবার পরে বলছে যে এফেক্টিভ হিস্ট্রি, জিনিওলজিকে বলছে এফেক্টিভ হিস্ট্রি। Foucault abar rejects the meta power of history, saying that history doesn't have an absolute origin, it is not meta historical. কারণ যখনই আমরা কোনো কিছুর একটা অরিজিন ভাবতে যাই, তখনই আমাদের মনে হয় যে this is something given, মানে এটা হওয়ারই ছিল, অন্য কোনো পসিবল ওয়ে, অন্য কোনো পসিবল ন্যারেটিভ থাকতে পারে, পার্টিশন হওয়ারই ছিল, অন্য কোনো উপায় ছিল না। যদি পার্টিশন না হতো তাহলে হয়তো হিস্ট্রি ডেভেলপমেন্ট হতো না। এই ফুকো চেষ্টা করছে এই যে অন্য কোনো পসিবল ন্যারেটিভ থাকতে পারে বা পারে না, এই যে কমপ্লেক্সিটিটা, এটাকে লোকেট করার চেষ্টা করছে থ্রু জিনিওলজি। জিনিওলজি অনেক ডেফিনেশন আছে এই এসেটাতে, যেখানে নিশ্চয় জিনিওলজি অ্যান্ড হিস্ট্রি, কিন্তু আমি একটুখানি বড় কোটেশনস বলছি, কিন্তু খুব কঠিন ল্যাঙ্গুয়েজে লেখা নয়, তো আমার মনে হয় বুঝতে অসুবিধা হবে না। Genealogy is to follow the complex course of descent to maintain passing events in their proper dispersion. It is to identify the accidents, the minute deviations, or conversely the continued reversals, the errors, the false appraisals, and the faulty calculations gave birth to those things that continue to exist and have value for us. It is to discover the truth or being do not lie at the root of what we know and what we are, but the exteriority of extent. এখানে কিছু অ্যাক্সিডেন্টস, এখানে কিছু পার্টিকুলার ফ্রেজ যদি আমরা নোটিস করি, এই যে কমপ্লেক্স কোর্স অফ ডিসেন্ট, পাসিং ইভেন্টস, টু আইডেন্টিফাই দ্য অ্যাক্সিডেন্টস, ডেভিয়েশনস, এরর্স, ফলস অ্যাপ্রেজালস, ফল্টি ক্যালকুলেশনস, এই যে নেগেটিভ টার্মস গুলো, নেগেটিভ ফ্রেজ গুলো, যেটা কিনা আমরা যেটা হিস্ট্রি সেটার ফরমেশনে হেল্প করে, এই টার্মস গুলো, এই ফ্রেজ গুলো, এই টাইম মোমেন্ট গুলো কিন্তু ওই কনস্টিটিউয়েন্টস অফ হিস্ট্রি। কিন্তু আমরা যেটাকে হিস্ট্রি আজকে ভাবছি বা যেটাকে আমরা ট্রুথ ভাবছি, যেটা আমাদের সামনে এক্সিস্ট করছে যে হিস্ট্রিটা, সেই হিস্ট্রিতে কিন্তু আমরা এই যে কমপ্লেক্স কোর্স অফ ডিসেন্ট বা পাসিং ইভেন্টস বা ডেভিয়েশনস বা এরর্স গুলো, এগুলো কিন্তু আমরা দেখি না, এগুলোকে কিন্তু আমরা পড়ি না। তো ফুকো সেটাই বলছে যে যেটাকে আমরা হিস্ট্রি পড়ছি, যেটাকে আমরা ট্রুথ ভাবছি, সেটা কিন্তু অরিজিনালিটি is lying on the exteriority of accidents, মানে এই যে errors, এই false appraisals, এইগুলোকে আমাদেরকে পড়তে হবে বা দেখতে হবে, খুঁজতে হবে, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে ট্রুথটা কি অরিজিনাল ট্রুথ না আরো অনেক ট্রুথ আছে, এই যে প্লুরালিটি অফ ট্রুথ। এখানে ওই যে নেগেটিভ এলিমেন্টস কে এমফাসিস করছে ফর মেকিং হিস্ট্রি, যেখানে আমরা হয়তো আমাদের মনে হবে যে এই যে ফলস ইরোসে কি আর হিস্ট্রি থাকতে পারে, তার কোনো হয়তো গল্প, কোনো হিস্ট্রি, কোনো নারেশন না থাকতে পারে। তো ইন্টারেস্টিংলি ফুকো এখানে বলছে যে উই হ্যাভ টু লুক ফর দ্য সেন্টিমেন্টস, লাভ, কনসায়েন্স, বিবেক, instincts to search for the details that accompany very history, but we don't recognize their histories. In the method of genealogy, we have to read recurrence of these elements, by which we can understand the complex web of power that makes meta history.
এবার এই যে কমপ্লেক্স ওয়ে বা পাওয়ার, যে পাওয়ারের যে পয়েন্টটা ইনক্লুড করছে, এটা কিন্তু আরেকটা পয়েন্ট যেটা এখানে মনে রাখতে হবে, যে কিভাবে আর্কিওলজি, যেটা ফুকো তার আর্লিয়ার টেক্সটে যেখানে মেথড অফ আর্কিওলজির কথা বলছে, সেটা কিন্তু ট্রান্সফর্ম এই 70s এই টাইম পিরিয়ডের মধ্যে ট্রান্সফর্ম হয়ে জিনিওলজি হচ্ছে। দুটোই কিন্তু দুটোর অবজেক্টিভই কিন্তু সেম, কিন্তু জিনিওলজি ওয়ান স্টেপ ফার্দার দেন আর্কিওলজি, যেখানে জিনিওলজিতে এই যে পাওয়ারের কনসেপ্টটা বেশি করে আসছে দেন আর্কিওলজি। The fundamental difference between the two is to understand the patterns of power in genealogy. So archaeology, যদি আর্কিওলজিকে আমরা যদি ডিসকোর্সেস ভাবি, readily accepted discourse, social facts and logics, যেগুলো ফুকো ডিসকোর্সেস দ্বারা ফুকো রিড করছে through the medium of through the method of archaeology, genealogy এটা হবে তাহলে ডিসকোর্স অ্যানালাইসিস, যেখানে ও emphasize করছে ওই পাওয়ার স্ট্রাকচারটার উপর। Both the methods study the covert subjugated knowledge negated by the meta history as any constituent of historical development. But genealogy does is one step further. It spreads such subjugated knowledge so that it can influence people's struggle unrecognized by the meta history. Here we have to understand how the holders of power, mechanics of power can influence history, make certain knowledge the true version. Subaltern history যদি এক্সাম্পল হিসেবে আমরা জিনিওলজি এক্সাম্পল হিসেবে দেখি, তাহলে subaltern history is a form of genealogy, but historians try to understand the consciousness, emotions of the subjects of meta history and how their thoughts and life can tell a different narrative of that meta history. So এখানে কি হচ্ছে, অনেকগুলো ফুকো এমফাসিস করছে, অনেকগুলো একটা হিস্ট্রি তো হবে না। এখানে যদি আমরা এই ফলস এরার্স গুলো, ইভেন্টস, আদার ইভেন্টস গুলোকে, আদার ন্যারেশনস গুলোকে দেখতে চাই, তাহলে কিন্তু অনেকগুলো হিস্ট্রি, অনেকগুলো মাইক্রো হিস্ট্রি এমার্জ হচ্ছে, যেটা কিনা ভেরি ডিফারেন্ট হতে পারে দেন দ্য সিঙ্গেল অরিজিনাল হিস্ট্রি। একটা এক্সাম্পল দেব আমি শেষ করার আগে, পার্টিশন হিস্ট্রির। সো যদি আমরা নেহরুর রাইটিং হিজ অ্যান অটোবায়োগ্রাফি, যেটার আরেকটা নাম হচ্ছে অনেক সময় বলে টুয়ার্ড ফ্রিডম, অর যদি আরেকটা ডিসকভারি অফ ইন্ডিয়া, এই যে হিস্টোরিক্যাল টেক্সট অন পার্টিশন অফ ইন্ডিয়া, অন ইন্ডিয়ান ন্যাশনালিজম, এটা কিভাবে ডিফারেন্ট ফ্রম একটা টেক্সট চুজ করেছি আমি এখানে, অটোবায়োগ্রাফি অফ সুনন্দা শিকদার দয়াময়ের কথা, অর এ লাইফ লং এগো, ইংলিশ ট্রান্সলেশন টাইটেল এ লাইফ লং এগো। নেহরুর টেক্সট গুলো কিন্তু ওই ইন্ডিয়ান ন্যাশনালিজম, পার্টিশনের কনটেক্সটে লেখা, সুনন্দা শিকদারও টেক্সট অটোবায়োগ্রাফি, দয়াময়ের কথাও কিন্তু ওই পার্টিশনের কনটেক্সটে লেখা। কিন্তু সুনন্দা শিকদারের টেক্সটে কিভাবে ডিফারেন্ট দেন নেহরুর রাইটিং, এই যে her experience of partition and subsequent migration can counter what Nehru is offering as the meta history of discovering India. পার্টিশন 1947 এর পার্টিশনের কয়েক বছর পর, 10-11 বছর পর, সুনন্দা শিকদার একদম বাচ্চা বয়সে, 10 থেকে 12 বছর বয়সে ওপার বাংলা ইস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল চলে আসে। তো টেক্সট দয়াময়ের কথাটা পাবলিশ হচ্ছে 2008-এ। তো শুরু করছে টেক্সটটা এই নোটটা দিয়ে যে তার দাদা মাজম, যে মুসলিম ছিল, ওপার বাংলায় যখন একদম ছোট ছিল, তার সঙ্গে খেলা করতো, ঘুরতো, একসাথে খেত, সে মারা গেছে। মাজম ছিল তাদের ভাগ চাষী। তো এই যে সেখানে কি হচ্ছে কি, টেক্সটে দয়াময়ী বা দয়া ছোট ছোট ন্যারেটিভ, ছোট ছোট গল্প, ছোট ছোট ইমোশনস এর কথা বলছে, যেটা কিন্তু রিলেটেড টু এই হিস্ট্রি অফ পার্টিশন। কিন্তু যে আমরা যদি পার্টিশনের হিস্টোরিওগ্রাফি দেখি, সেখানে কিন্তু এই ইমোশনস, এই ন্যারেটিভস এর কথাগুলো থাকবে না। যেমন ও বলছে যে তার দাইমা, মানে পিসি কিন্তু যাকে আবার দাইমাও বলছে, সে সরস্বতী পুজোতে পাশের একটা মাদ্রাসার জন্য সরস্বতী পুজোর রেডি প্রিপারেশন করতো, তারপর সেই মাদ্রাসার স্টুডেন্টদের জন্য ইফতার রেডি করতো। আর আরেকটা খুব ইন্টারেস্টিং একটা মোমেন্ট হচ্ছে, যেখানে দয়াময়ের বাড়িতে, ওপার বাংলায় দয়াময়ের বাড়িতে সবাই কথা বলছে যে যদি দেশভাগ হয়ে যায় তাহলে কি কলকাতায় আসার জন্য কি তাহলে আমাদেরকে ভিসা, পাসপোর্ট এসব এখন অ্যারেঞ্জ করতে হবে। ওরা কিন্তু পাসপোর্ট বা ভিসা কিভাবে করে বা কেন করে এগুলো কিন্তু জানে না, ওরা শুনেছে লোকমুখে, ওরা নিজেদের মধ্যে আলোচনা করছে। তখন একজন বলছে, আরেকটা ক্যারেক্টার বলছে যে সবকিছু তো ডিপেন্ড করছে নেহরু আর জিন্না কি ডিসাইড করছে। কিন্তু এই যে সবকিছু ডিপেন্ড করছে নেহরু আর জিন্না কি ডিসাইড করছে, কিন্তু এই যে তাদের যে ডিসিশনটা, যে এদের দয়াময়ী হোক, মাজম হোক বা এই পিসি হোক, তাদের লাইফ এফেক্ট করছে, সেটা কিন্তু মেটা হিস্ট্রিতে, মেজর হিস্টোরিওগ্রাফিতে কিন্তু সেটা
লেখা ধরছে না, সেটা লেখা হচ্ছে না। তো এই 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 পার্টিকুলার মোমেন্টে জিজ্ঞেস করছে, দাদা মাজমকে জিজ্ঞেস করছে যে তাহলে কি ওপরে আকাশে আল্লাহ, দুর্গা, লক্ষ্মী, কালী এরাও কি জমি জায়গা নিয়ে ঝামেলা করছে? তখন মাজুম রিপ্লাই দিচ্ছে, না, দে নেভার ডু দ্যাট, দে আর লিভিং পিসফুলি অ্যাট বেহেস্ত, মানে বেহেস্তে ওরা খুব শান্তিতে আছে। এই আমরা হিউম্যান বিংস, আমরা মানুষরাই যারা জমি জায়গা নিয়ে ঝামেলা করছে। তো এই যে ছোট ছোট কনসিয়াসনেস, এই যে তাদের যে চিন্তা ভাবনা, if you record in the making of history offers a very different form of knowledge against the meta history. একদম শুরুতেই আবার বলছে যে দয়া বলছে যে ওর দাদা মাজমকে যদি আসতে হয় এপার বাংলায়, পশ্চিমবঙ্গে তার সঙ্গে দেখা করতে, তাহলে কিন্তু তার একমাত্র ইনকাম সোর্স এই যে গরুর দিয়ে যে চাষ করে, সেই গরুটাকে কিন্তু তাকে বিক্রি করে এই যাতায়াতের খরচটা চালিয়ে আসতে হবে। তো এই যে মাইক্রো টেলস অফ ইমোশনস, এগুলো কিন্তু খুব ভেরি ডিফারেন্ট ফ্রম নেহরুর পলিটিক্যাল হিস্ট্রি অফ পার্টিশন। এই দয়াময়ী হোক, মাজুম, এরা কিন্তু পার্টিশন চায়নি। এই একটা টেক্সটের কথা আমি বলছি, আরো যদি এরকম অনেক অটোবায়োগ্রাফিক টেক্সট ফ্রম উইমেন কনটেক্সট থেকে বা অন্যান্য যদি কনটেক্সট থেকে দেখি আমরা, তাহলে কিন্তু দেখবো যে এই যে পার্টিশন, যে একটা গ্র্যান্ড ন্যারেটিভ অফ পার্টিশন আছে, একটা ইন্ডিয়ান ন্যাশনালিজম আছে, সেটার থেকে কিন্তু অনেকটা ডিফারেন্ট। অনেক সময় মনে হবে যে ইন্ডিয়ান পার্টিশন হিস্ট্রি একটা আলাদা আর একটা ট্রুথ আছে, আলাদা নলেজ আছে, যেটা কিন্তু আমরা পড়িনি, আমরা জানি না, যেটা কিন্তু লেখা হয়নি। Foucault is asking us to locate these other possible narratives of the same history. কিন্তু এবার কিভাবে তাহলে নেহরু's writing of Indian history supposed as the meta history official, Nehru writing টা হয়ে গেল official narrative meta history, because he had the mechanisms of power in his hand which made his books the meta history. Foucault is arguing that we have to honor this wave of powers for other events of history, and that could generate many different forms of knowledge and power. আরেকটা এখানে এটা এই এক্সাম্পলটা আমি এখানে শেষ করছি, কিন্তু আরেকটা এক্সাম্পল আমার মনে হচ্ছিল হতে পারে যে কিভাবে ওয়েস্ট বেঙ্গল দলিত সাহিত্য একাডেমি পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমি থেকে আলাদা হয়ে গেল, কেন হলো এবং কিভাবে হলো, এবং নিজেদের একটা ইউনিফাইড একটা স্ট্রাকচার একাডেমিক নিজেদের করলো, মানে কি ধরনের পাওয়ার অফ নেটওয়ার্ক, কি ধরনের রিয়েলাইজেশন ইমোশনস তাদেরকে ফোর্স করলো একটা নিজেদের মতো একটা সাহিত্য, দলিত সাহিত্য একাডেমি ক্রিয়েট করতে, মেইন স্ট্রিম থেকে বেরিয়ে। তো এগুলো আরো ক্লিয়ার হবে যখন আমরা স্পেসিফিক ইন্টেলেকচুয়াল, আমি বলি বা অন্য কেউ বলে, যেটা এই ট্রুথ অ্যান্ড পাওয়ার টেক্সটের শেষের দিকে ফুকো বলছে স্পেসিফিক ইন্টেলেকচুয়ালের কথা এগেইনস্ট ইউনিভার্সাল ইন্টেলেকচুয়াল, অনেকটাই ওই গ্রামশির অর্গানিক ইন্টেলেকচুয়ালের মতো। তো সেইগুলো যখন পড়বো বা কেউ বলবে, তখন আরো ক্লিয়ার হবে এই নেটওয়ার্ক অফ পাওয়ার, নেটওয়ার্ক অফ নলেজের আন্ডারস্ট্যান্ডিং। তো এইটুকুই বলে আমি শেষ করছি। এবার অর্ক ডিসিপ্লিন নিয়ে বলবে আমি শিওর। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আরজু খাতুনকে, সুন্দরভাবে উনি ব্যাখ্যা করলেন। এবার আমরা অর্কদীপ মিত্রকে ডেকে নেব। হ্যাঁ সুমিতদা, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে। আরজু এবং সোহিনী ডিসকোর্স নিয়ে যে লেন্থে আলোচনা করেছেন সেটা সত্যি অসাধারণ। তবে আমি জাস্ট ফুকোতে কথা বলার আগে একটা পার্টিকুলার টেক্সটের কথা উল্লেখ করব, যেটা আমাদের প্রিভিয়াস যে ক্লাসেস গুলো হয়েছিল ওই গ্রামশি এবং অলফিউজারের উপরে, সেই ক্ষেত্রে খুবই গ্রহণযোগ্য বলে মনে হয়। এবং সেটা হচ্ছে আমি 15 দিন আগেও জানতাম না, তো সেই সময় বলার সুযোগ হয়নি। সেটা হচ্ছে এমিল জোলার জার্মিনাল। এই টেক্সটটা যদি পড়া যায় তাহলে হয়তো দেখা যাবে গ্রামশি বা অলথুজারের বহু আগে যদি মার্কসকে কেউ সিরিয়াসলি নিয়েছিলেন সেটা হচ্ছে এমিল জোলা। এবং জোলার জার্মিনালে মার্কসের প্রথম ক্রিটিক অব্দি পাওয়া যায়, পপুলিস্ট রেভলিউশনারিদের ক্রিটিক। তো যদি সবাই জার্মিনাল টেক্সটটা পড়ে তাহলে বোধ হয় আমাদের মার্কসিজমের যে ক্লাসগুলো হয়েছিল মার্কসকে বোঝার ক্ষেত্রে জার্মিনালের অবদান কিন্তু সত্যি মানে কোল মাইনার্স। কারণ থিওরি বা ফিলসফি যেটা আমাদের দেয় না সেটা হচ্ছে একটা পার্টিকুলার সেটিং এ দ্য পজিশন অফ হিউম্যান বিংস উইদিন দ্যাট পার্টিকুলার আইডিওলজি।
সো আই থিঙ্ক আমরা ওই কনটেক্সে জার্মিনালটাকে পড়তে পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের আরো বোঝার সুবিধা হবে। তো ওয়েল, নাও ইটস অ্যাবাউট মিশেল ফুকো। So there are a lot of things one can talk about Foucault, and that's why it's very problematic to talk about Foucault. What is most important to talk about any philosopher per se is to locate them within their own timeline. One cannot make a blanket remark. It is important because the philosopher and their ideas grow together. They evolve together, and thus it is important to acknowledge those changes. Here in this context, we are reading Foucault of mid-1970s, precisely 1976. So this is one thing that we are reading almost a late Foucault. And another thing that is very important to note is the relationship between a concept and a philosopher. A concept, one needs to understand, that doesn't emerge from nowhere, but it has a history of its becoming. At the same time, when a concept is uniquely attached to a particular philosopher, then what is involved here is the personal history of becoming of the philosopher. And the concept and the philosopher becomes synonymous only when the history of becoming of the concept merges with the history of becoming of the philosopher. These are the two aspects that needs to take into consideration whenever we are reading anyone. Otherwise, we'll always make some general remark. Now, since Arzu and Shohini, they talked about some of the prominent concepts of Foucault, be it the Foucauldian epistemology or discourse. So what is very important again to understand is every concept. There is no concept that is singular. If you read the preface of Guattari and Deleuze's What is Philosophy, then they are very specific about that every concept consists of multiple concepts. So Foucauldian concept of power, Foucauldian concept of discourse, they are also influenced by other quote-unquote small concepts, and then interrelated. And they lead to formulate that quote-unquote grand concept of power. So I'll not take much time because it's not quite that grand one, but what is obey? Foucault had some amazing observations. We often use therefore, but a Foucauldian therefore is so difficult, so complex, and so political that one will hesitate to use the Foucauldian therefore. I won't go into that for what Foucauldian therefore is, but rather what I would like to see is what is obedience for Foucault? What kind of power relation does it manifest? What is certainly is not, is to understand the power that functions within the inner structure of obedience is not certainly the repressive aspect of power. That doesn't make one obey. If it were, then it would have been a transitory phase. If we read the 11th lecture of one of the seminal lectures by Foucault, that is on the government of living, 1979-1980 at Collège de France. In the 11th lecture of that series, Foucault actually talks about obey. Why did I think to talk about obey? Because if you read the text, there at one point Foucault is saying that if we consider power through the negative skeleton of repression, then we have to face certain problems. And one of the problems is, why do people obey? Because if repression is the only form of power, then there is bound to be a sublimation. If that is the case, then people obey for a certain moment of time, for a certain period of time. It's a momentary experience and not a momentous one. But in reality, obey is not a transitional movement within one's lifetime. Rather, it's a permanent state of living. And that was Foucault's very
very idea that it is a state in which one must live in the end of their lives and must hand over it to the other generations. One obeys in order to produce a state of obedience. And the state of obedience is so permanent and definitive that it subsists even where there is no one to obey, or even before one has formulated any order. So it is that kind of that when a teacher enters into the class, even before saying anything, the students, they know what to do. They're not impulsive. They're habituated, but that mechanical procedure of standing up, there are only two explanations for that. One is respect, and the other is obey. Now, both the concepts are very difficult in if we read in Kant or in then in Agamben. It's a vast time gap. We have known that what respect is, what kind of power functions within respect. Obey is not something that is very simple. Then, what happens in obey, that one obeys in order to and it's so in that sense, obedience is neither an effect of an established structure nor produced by a structure or institution, but it is a prior condition. It is prior to any order and more fundamental than any situation of order. Obedience, in that sense, if one tries to understand that obedience is at once the condition for the direction to function and its end. It's both. Or rather, there is a circularity of obedience and direction. One cannot function without the other. That is what Foucault primarily emphasizes. And there lies the complexity of obeying. There lies the complexity of obedience. It is the obedient society that allows the Holocaust. It is the obedient society that allows everything that one cannot justify. This is also one of the famous quotes by Howard Zinn, the American historian. But this is true. We need to be intolerant. When someone says India is intolerant now, we should have been much before. We were tolerant towards things that are something that one cannot entertain. But we were tolerant. We were good, obedient citizens of the nation state. Now, citizenship is one of the most contested idea. That's different matter. But obedience also, if one goes within this, if one tries to kind of unfurl the structure of the obedience, then Foucault says there you will find at least three conditions. And here I'll just use the chat box because they're not English words, but he's primarily taking from Greek and Latin. One is called subditio. Give me a couple of seconds. The other is called petientia. And the third one is called humilitas. Now, there are these three kinds of structure, one might say, when it comes to obedience. And through these three structure, the state produces not only obedient citizens, but also the institutions, they produce obedient subjects. What are these things? What is subditio? Subditio is precisely, it means that whatever one does, the person must obey, must be the subject to rule. They do not only receive the orders, but also see every form that can be understood and has derived its meaning from that very order. It is that very thing that you simply think that
if you go to a shop and if you want to buy something, or if you don't know what purpose does it have to link an Aadhaar card with your mobile SIM card, but you cannot question simply because you have to obey. And this is a practice within. This is a different kind of cultivation of the self. It's a different culture. No one forces you. In one of the 1976 texts, I think Truth and Subjectivity it is, where Foucault is talking about I think it's about the technology of the self, that how one constructs oneself from within without any kind of external forces and repression. He talks about first 3 types of techniques that were talked about Habermas, and then he introduces the 4th one. So subjectio is that kind of a thing. Whatever one does, the person must obey, must be subject to rule. It's your consent without any kind of external forces, but through making yourself in such a way that you believe you have to function, I would say, within the network in a certain way. Patientia, on the one hand, means an absolute passivity, non-resistance, non-inertia to the order, and on the other hand, it is an absolute resistance, or rather, to everything that is not ordered. It means one doesn't want to will different from the order. The very simple examples everywhere, you will find that if you are ordered to do something by the government, Arzu was giving the example of lockdown or this COVID situation. This is when your spaces, your necessities, each and everything that were subjective were given an objective model, and you cannot question that. Why Georgi Agamben became so very infamous during this time? Because he was not compassionate enough towards the political system, and it went to such an extent that a long friend of Agamben, another philosopher, Jean-Luc Nancy, went to the extent to say that when I needed a heart transplantation in 1990s, it is Agamben who told me not to do. If I would have listened to Agamben, I wouldn't be here. What every philosopher thought was something that this is a medical emergency. What Agamben saw, that is the unfurling of an old system of emergency. So this emergency is nothing new. Agamben dared to go against the flow, go against the order, go against. Agamben didn't wait for the maturity of the reality that a philosopher is supposed to do, and that is the very much quoted, understood, misunderstood phrase from Hegel. But he didn't hear the order. The moment you will challenge the order, you will face severe consequences. Then only you can feel what tremendous power this single statement has. What people obey, and people think that things are natural, but the moment you deviate from the natural is the moment when you feel the pressure, the power, and the external forces. It is this absolute, and this is what patientia, this is another category, another condition rather of obedience. The other condition of, the last condition of obedience is humilitas. It is a relationship with oneself. It's a oneself that consists in oneself placing as low as possible with respect to the law, to the state, to the sovereign, to the monarch, to the feudal lord, to the written laws, to the unwritten laws. You have to place as low as possible. It is a ritual of internalization of inferiority, in other words. You accept
you accept to believe that it is only the 56 inches tremendous masculinity that can save you from everything, irrespective of your everyday life, the devastating conditions. You are no one to judge them. An individual, a subject before the law is like that other ব্যাপারী যার জাহাজের খবর নিয়ে, যার জাহাজের খবর নিয়ে কোনো লাভ নেই নয়, কিন্তু যার পক্ষে জাহাজের খবর নেওয়া সম্ভব নয়. These are the three conditions that he maps when he comes to think about obey. What he didn't do in this particular text actually. 3 years after, he completely gives why obey is such an innocent word, to some extent a theological word. Why theological? I will try to talk about in the next day. But it has something tremendous political notion within it. It's such a powerful concept. Power works through these very modes. Foucault now talks about this, that I would like to talk about the next day, is what role does this obey play within Christian confession, and what is the function of confession in producing truth. But one thing that I just end by just mentioning the thing. Maybe in the next day it would be better to elaborate that. A mad is more dangerous than a murderer or a rapist in a society, because the mad one, they do not obey. This is the problem with a mad person. The mad doesn't reproduce, doesn't verbally represent themselves before the state. This is a concept that I would like to talk about in the next class. There are two concepts. One is called exomologesis and the other is called exagoresis. What do they mean and how they are related to the concept of producing truth, and what role Christian confession has in it. I'll try to share my readings of that. But for today, I think this is what I plan to talk about, is this very concept of the political structure of obey and how power plays a role within it. So that's it. Thank you. ধন্যবাদ অর্কদীপ মিত্রকে। আজকে আমাদের আলোচনা প্রায় শেষের দিকে এসে গেছে। আমি অনির্বাণ ভট্টাচার্য একটু ডেকে নেব, উনি যদি আজকের আলোচনাটা সামারাইজ করে দেন, আর কারোর যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো আমরা আজকে নিতে পারি, একটু সময় আমাদের হাতে আছেও। আজকে তো বেশ ডেন্স আলোচনা হলো, ডেন্স ক্রিটিক্যাল হয়। হ্যাঁ, খুবই ভালো আলোচনা হয়েছে। তারা একটু চিন্তা করে একটুখানি আমাদের প্রশ্ন দিক, মানে আমাদের এই গ্রুপটা একটু প্রশ্ন লিখলে খুব ভালো হয়, তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হয়। সে গ্রাউন্ড লেভেলেই হোক বা যদি ক্রিটিক্যাল প্রশ্ন থাকে তাহলে সুবিধা হয়। তাহলে আমরা এই প্রশ্নগুলোকে আমরা অ্যাড্রেস করব এবং পরের দিন আমরা টেক্সটটা নিয়ে কিছুটা আলোচনা করব, বিশেষ করে ট্রুথ এর অংশটা, ট্রুথ এবং পাওয়ার, এইটা খুবই প্রয়োজন। আমার মনে হয় আজকে আলোচনাটা মোটামুটি প্রথম দিনের আলোচনা হিসেবে ভালোই হয়েছে, এবং কিছু কিছু কনসেপ্ট যেগুলো আমরা ফুকোর তত্ত্বের সাথে মানে একদম সমন্বিত, যেগুলো দেখি পড়ি, যাচাই করি বা চিন্তা করি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। সুতরাং যদি কারো প্রশ্ন থাকে সেটা অবশ্যই করতে পারে, আর নইলে আমাদের গ্রুপে লিখে জানাক। আর পরের দিন আমরা করব, পরের দিন হচ্ছে আমরা টেক্সটটা ধরে একদম কিছুটা আলোচনা করব, এবং শিমুল থাকবে ও কিছুটা মানে রাজনৈতিক ফুকো, রাজনৈতিক ফুকো এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আজ তাহলে আমরা এখানেই শেষ করছি। আপাতত আমরা এখানেই শেষ করছি।
আর যাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের গ্রুপে জানান। যত বেশি প্রশ্ন হয় তত আমাদের সুবিধা, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমরা এগোতে পারি। সকলকে ধন্যবাদ।